কথার ধরনে মুগ্ধর বুঝতে বাকি নেই কি বলল। মুগ্ধ জানে ওর পক্ষে এত কম সময় সবকিছু একসেপ্ট করা সহজ নয়, তাই ওর কথায় দুঃখ পেয়েও পেল না। কারণ ও জানে মুগ্ধতা ঠিক কতটা কষ্টে আছে। বাইরে যতই স্বাভাবিক থাকুক না কেন, ভিতরে ভিতরে তিলে তিলে কষ্ট পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। মুগ্ধকে পাশ কাটিয়ে কিছু না বলে চলে গেল মুগ্ধতা। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে রইল। মুগ্ধ আজ ঘুমাবে না, আজ সারা রাত তার ভালোবাসার মানুষটিকে দুচোখ ভরে দেখবে। এতদিন দূর থেকে একটু একটু দেখতো, যেটাতে মন ভরতো না তার। তাই আজ মুগ্ধ তার অলক্ষ্যে ওকে দেখবে, প্রাণ ভরে দেখবে। রাত প্রায় ৩টা, কোথাও কোনো মানুষের সারা শব্দ নেই। ঘড়ির কাঁটাগুলো ঠিক ঠিক শব্দে শোনা যাচ্ছে। ঝিঝি পোকাগুলো ডেকে চলেছে। মুগ্ধ তার দিকে অপলক চোখে তাকিয়ে আছে। মুগ্ধ কিন্তু সেটা টেরও পাচ্ছে না। কেমন বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কয়েকটা চুল এসে উপচে পড়েছে কপালে। আলতোভাবে চুলগুলো সরিয়ে কানের নিচে গুজে দিল মুগ্ধ। মেয়েটার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে। একদিন এই মায়াবী চেহারায় আটকা পড়েছিল সে। আজকে মেয়েটাকে একটু অন্যরকম লাগছে। ভয়ঙ্কর সব ইচ্ছে যাচ্ছে মনে। খুব ইচ্ছে করছে ওকে একটু ছুঁয়ে দিই। নিজের মনের চাওয়াটুকু বেশিক্ষণ অপূর্ণ রাখলো না। হঠাৎই ঠোঁট ছুঁয়ে দিল মুগ্ধতার কপালে। মুগ্ধতা কিছুটা নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে হাত চেপে ধরলো মুগ্ধর। এখন সে পড়েছে বিপাকে। কিছুতেই হাত সরাতে পারছে না। অনেকবার চেষ্টা করেও ব্যর্থ সে। যতবার হাত সরাতে যাচ্ছে ততবারই আরো চেপে ধরছে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল মুগ্ধতার। আদো আদো চোখে তাকিয়ে আবারও চোখ বুজে নিল। কিন্তু বেশিক্ষণ থাকতে পারলো না। ঘুমের মধ্যে বুঝতে পারছে যেন রশি দিয়ে কেউ বেঁধে রেখেছে তাকে। একটু নড়তে যাবে কিন্তু পারছে না। মুগ্ধতার ঘুম আস্তে আস্তে হালকা হতে লাগলো। মুখ একটু উপরে তুলতেই অবাক। এ কি, আমি ওনার বুকে কি করে? মুগ্ধতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে মুগ্ধ। কিছুতেই নিজেকে তার কাছ থেকে ছাড়াতে পারছে না মুগ্ধতা। অনেক চেষ্টা করেও ফলাফল শূন্য। বোকার মতো তাকিয়ে আছে মুগ্ধতা, কিন্তু কি করবে বুঝতে পারছে না। এখন একমাত্র ওনাকে ঘুম থেকে তুলতে হবে আমায়, তাহলেই প্রবলেম সলভ। কিন্তু তুলবো কি করে? উনি তো উঠেই নিজের দোষ দেখবেন না, আমাকে আবল তাবল বলবেন। তাহলে উপায়? চিন্তিত মুখে শুয়ে আছে মুগ্ধতা। কি করবে কি করে বুঝতে পারছে না। যতবার ওঠার চেষ্টা করছে ততবারই আরো চেপে ধরছে মুগ্ধ। যেন ও ঘুমে নয়, জেগেই আছে ও। কিছুটা নড়ে চড়ে ওকে জড়িয়ে আবারও শুয়ে পড়েছে। উপায়ন্তর না দেখে ওকে ডাকতে শুরু করলো মুগ্ধতা, কিন্তু কথাগুলো যেন কানেই যাচ্ছে না ওর। তবুও বিরক্ত গলায় এক নাগারে ডেকে চলেছে। এই যে শুনছেন? কয়েকবার ডাকার পর বিরক্তি ভরা চোখে পিটপিট করে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে ঝাঁঝালো কণ্ঠে বলল মুগ্ধ। না, শুনতে পাচ্ছি না, ঘুমিয়ে আছি। বলে আবারও চোখ বন্ধ করে মুগ্ধতাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মুগ্ধর এমন ব্যবহারে থ হয়ে গেল মুগ্ধতা। আজব, যদি ঘুমিয়েই থাকেন তাহলে কথা বলছে কি করে? আর আর ঘুমাবি, ঘুমানা, তাতে আমার কি? আমাকে ছেড়ে ঘুমালেই তো হয়। কর্কশ কণ্ঠে আবারও বলে উঠল মুগ্ধতা। আরে ঘুমিয়ে আছেন যখন তখন কথা বলছেন কি করে? ঘুম নেই তাই তো কথা বলতে পারছেন। এই যে শুনুন, আমাকে ছেড়ে দিন, তবে ঘুমান। আমি আপনার কোলবালিশ নই যে ইচ্ছে মতো চেপে ধরবেন, বুঝেছেন? ধুর, তুমি আমার কোলবালিশ হতে যাবে কেন? তুমি আমার বউ, একমাত্র বউ, যাকে আমার যেরকম ইচ্ছা সেরকম ভাবেই ধরতে পারি। মুগ্ধর কথায় শক্ত মুগ্ধতা। ঘুমের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে এত কথা বলে কি করে? তাহলে সত্যি সত্যি উনি ঘুমে নয়, জেগে আছেন। রাগে সারা শরীর রিরি করছে। দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে ছাড়বেন কিনা দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ল মুগ্ধ। অনেকক্ষণ বকবক করার পরও কোনো কথা বলল না। অনেকক্ষণ পর বলল মুগ্ধ, এই, তুমি এত নড়াচড়া করো কেন? স্থির হয়ে শুয়ে থাকতে পারো না? নিজে ঘুমাবে না বলে অন্য কেউ ঘুমাতে দেবে না? ভারী হিংসুটে মেয়ে তো তুমি। ওর কথায় খেপে গেল মুগ্ধতা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আপনার ঘুম পাচ্ছে তো ঘুমান না, কে মানা করেছে? আমি শুধু বলছি আমাকে ছাড়েন, আমি উঠবো এখন। তারপর আপনি যতক্ষণ ইচ্ছা ঘুমান। সারাদিন সারা রাত 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা ঘুমান। আমি ডাকা তো দূরে থাক, ফিরেও তাকাবো না। কিভাবে নির্লজ্জের মতো শুয়ে আছেন? ছাড়ুন আমায়। চোখ পিটপিট করে তাকিয়ে হাত ছেড়ে দিল মুগ্ধ। একটু আলগা হতে এক লাফে উঠে বসলো মুগ্ধতা। প্রাণ ভরে নিঃশ্বাস নিল। আর কিছুক্ষণ এভাবে থাকলে হয়তো নিঃশ্বাসই আটকে মারা যেত সে। মুগ্ধ এখনো শুয়ে আছে। আধো আধো চোখে মুগ্ধতার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। হঠাৎ চোখ বুজে অবস্থায় বলে উঠল মুগ্ধ, আচ্ছা, আমাকে কি তোমার কাঠ মনে হয়? জানো, সারা রাত আমার বুকে শুয়েছিলে, এক চুলো নড়তে দাওনি আমায়। তাই এই সাত সকালে তোমার উপর শোধ তুললাম। এবার ঠিক আছে? বলেই পাশ ফিরে শুয়ে পড়ল। মুগ্ধর কথায় অবাকের
সপ্তম আকাশে পৌঁছালো মুগ্ধতা। মুগ্ধতা সারা রাত ওর বুকে শুয়েছিল। মোটেও না, যদি এটা হয় তাহলে কি লজ্জা, কি লজ্জা। লজ্জায় লাল হয়ে গেল মুগ্ধতা। তখনই আবারও মুগ্ধ বলল, এত লজ্জা পাচ্ছ কেন? জানো লজ্জা পেলে তোমাকে দারুণ দেখায়। আমার সামনে কখনো কোনো কিছুর জন্য লজ্জা পেও না। পেলে কিন্তু খবর আছে। কারণ তোমার লজ্জারাঙা মুখ দেখলে কথাটা শেষ করেও করলো না, আটকে গেল। মুগ্ধতার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। লজ্জা পেলেও ও দোষ। আজব লোক তো। এই যে শুনুন, আমি নিজেকে খুব ভালো করেই চিনি। আমি কখনো কারো উপর হাত পা তুলে দিয়ে ঘুমাই না। আর আপনি বলছেন এইসব? সব মিথ্যা বলছেন আপনি। এসব আপনি করেছেন আর এখন আমার দোষ দিচ্ছেন। আমিও নিজেকে খুব ভালো করে চিনি, বুঝছো? যে ছেলে কোলবালিশ ছাড়া ঘুমায় সে কিনা তোমাকে জড়িয়ে ঘুমাবে, ইম্পসিবল। তাছাড়া তোমার অনেক পরে আমি ঘুমিয়েছি। আমি ঘুমাতেই 10 মিনিটের মাথায় ধুরুম করে আমার বুকে এসে শুয়ে পড়লে, তারপর সারা রাত নড়তে না দিয়ে কি অত্যাচারটাই না করলে। উফ, আচ্ছা এটা অস্বীকার করার কি আছে বুঝতে পারছি না। কারণ আছে, যে কাজটা আমি করিনি সেটার দায়ভার আমি কেন নিতে যাব? নিব না আমি। তোমার যা ইচ্ছা তাই করো, আমি ঘুমাবো। আর ডিস্টার্ব করো না। সবাইকে বলো আমার ঘুম ভাঙলে উঠে পড়বো। সকালের ফোনে টুংটাং শব্দে ঘুম ভাঙল মিতুলের। এই মুহূর্তে এই শব্দটাকে পৃথিবীর সব থেকে বিচ্ছিরি আর বিরক্তিকর মনে হচ্ছে ওর। প্রথমবার রিং হয়ে কেটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সেকেন্ডবার কল আসলো। এবার কানের মধ্যে বালিশ চেপে শুয়ে পড়লো। আবার কি ভেবে চোখ খুলে অলসাতে ফোন নিল। ফোনের স্ক্রিনে আফিফের নাম দেখে মুখে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে আধো আধো গলায় পড়ল, হ্যালো। অপর প্রান্ত থেকে বলল, শুভ সকাল। কি মহারানী, মনে হয় এখনো ঘুমিয়ে আছো? আফিফের কথায় মুচকি হাসলো মিতুল। হাসি রেখা ধরে রেখে বলল, শুভ সকাল। আপনি এত সকালে? এনি প্রবলেম? আফিফ কিছুটা হাসলো। এখন আপনার জন্য সকাল হলো, আমার জন্য প্রায় দুপুর। বেলা 11টার সকাল কোথায় পাবে? আর হ্যাঁ, আমি বুঝি শুধু নিজের প্রবলেমের জন্যই কল করি, এমনি বুঝি কল দেই না? নিজের বলা কথাই নিজে ভেবাচাকা খেয়ে গেল মিতুল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টার কাঁটা ছুঁই ছুঁই। আরে বাবা, আপনি কথাটা ওভাবে নিচ্ছেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম, তাই কবে যে এতটা বেলা হয়েছে বুঝতে পারিনি। ভাবলাম সকাল হয়েছে সবে, আর তার মধ্যে আপনার কল, তাই বলছিলাম। অবশ্যই প্রবলেম একটা আছে। কি প্রবলেম? আজ মুগ্ধতার রিসেপশন, সেখানে আমাদের সাথে তুমিও যাবে। সরি, কিছু মনে করবেন না। আসলে আমি আজ যেতে পারবো না। আপনারা যান, এনজয় করেন। সত্যি আসবেন না? না, সম্ভব হলে যেতাম, কিন্তু বুঝতেই পারছেন। মিতুলকে আর জোর করলো না আফিফ। কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। মেয়েটা আসছে না শুনে নিমিষে বুক ভারী হয়ে উঠল। তাহলে কি মিতুল ওকে চায় না, তাই ওর সঙ্গে থাকতে চায় না বলে আসতে চাইলো না? আফিফ কি তবে মরিচিকার পেছনে ছুটছে, যা ওর নয় তাকে আঁকড়ে বাঁচতে চাইছে? না, আর কিছু ভাবতে পারছে না আফিফ। আজ বড্ড কষ্ট হচ্ছে তার। কিভাবে মুখের উপর বলে দিল আসতে পারবে না? ও কি বুঝে না কেন আফিফ এসব করে? হাজারো অভিযোগ মিতুলকে ঘিরে, যেই অভিযোগগুলো জমা পড়েছে আফিফের মনের ডাক বাক্সে। বেলা 12টা। ড্রয়িং রুমের সোফায় বসে আছে এক ঝাঁক তরুণ তরুণী, যারা নিজেরা গল্পের আড্ডায় মেতে রেখেছে। হৃদি, স্নেহা, রাতুল, হৃদয় সবাই এসেছে। তাদের সাথে যোগ দিয়েছে মোহনা। মুগ্ধতা রান্নাঘরে দাঁড়িয়ে আছে। ওর শাশুড়ির কড়া হুকুম তার বৌমা যেন কোনো কাজ না করে, তবুও ঠাটার মতো দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত মুগ্ধ ওঠার নামগন্ধ নেই। এই নিয়ে 3বার মুগ্ধকে তোলার জন্য ওর মা পাঠিয়েছেন মুগ্ধতাকে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়ে ফিরে এসেছে সে। রান্নাঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তিথিকে দেখে দৌড়ে এগিয়ে গেল মুগ্ধতা। দুজনকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। এতক্ষণে নিজের আপন বলতে কাউকে পাশে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললো মুগ্ধতা। এই মেয়েটা ওর দুঃখের সাথী। ওর খারাপ সময়গুলোতে ওকে অনেক সাপোর্ট করেছে, পাশে থেকেছে, সাহস জুগিয়েছে। বন্ধু শব্দটা ছোট হলেও এর মর্মার্থ অনেক। একজন ভালো বন্ধু আয়নার মতো, যার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখা যায়। সকলের সাথে আড্ডায় মেতেছে মুগ্ধতার তিথি। সোফার এক কোণায় তিথির পাশে গুটিসুটি মেরে বসে আছে ও। সিনিয়র, সবার সামনে এভাবে বসে ইজিলি কথা বলতে পারছে না।
হয়তো ও হঠাৎ হওয়ায় এমন হচ্ছে। এদিকে তিথির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতুল। তিথি মেয়েটাকে দেখলে রাতুল কেমন পাগল হয়ে যায়, যেন নিজের মধ্যেই থাকে না, ওর মধ্যে হারিয়ে যায়। তিথি মেরুন কালারের ড্রেস পরেছে, ছোট ছোট ভ্রু যুগলের মাঝখানে সাদা সাদা ডাগর ডাগর চোখ, হালকা পাতলা ঠোঁট। হঠাৎ রাতুলকে ঠ্যাস দিয়ে রিদি বলে উঠল। ওর কথা শুনে চোখ বড় বড় করে তাকালো রাতুল। রিদি বুঝে ফেলেছে নাকি সর্বনাশ। ধ্যাত, এমনি তাকিয়েছিলাম। শুধু তাকালেই কিছু চলতে হবে নাকি? পাগলি কোথাকার। তুই কিছু বলছিস না তো? ডোন্ট ওয়ারি, আমি ঠিক জেনে যাব, দেখে নিস। রিদির প্রত্যুত্তরে আর কিছু বলল না রাতুল। এখন কথা না বাড়িয়ে কোনো লাভ নাই। রিদি একবার সন্দেহ করেছে মানে সব বের করে তবেই ছাড়বে। হঠাৎ সবাইকে অবাক করে তিথিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল রিদি। এই দিদি, তুমি নাকি প্রেম করছো? মৃধির কথায় হালকা বিষম খেল তিথি। তিথির মুখের দিকে বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতা। বেস্টু প্রেম করছে আর মুগ্ধতা জানে না, ওকে জানায়নি, অথচ রিদি জেনে গেছে। হাউ স্ট্রেঞ্জ। তিথি আর মুগ্ধতা দুজনেই মুখ চাচাই করলো, আর মাথা নাড়িয়ে সে প্রেম করছে না বলে মুগ্ধতাকে আশ্বস্ত করলো। তোমার এই কথাটা কোন রাম ছাগলে বললো আপু? আমি প্রেম করছি, তাও নিজেই জানি না, আর আমার বেস্টুও জানে না। এটা কেমন প্রেম আপু? তিথির কথায় ভুবন কাঁপানো হাসি দিয়ে উঠল সবাই। হাসি থামিয়ে হৃদয় বলল, রাম ছাগল, কি সুন্দর নাম তাই না রিদি? এটা যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই হয়ে গেল না রিদি? সকলের কথায় খুব বিরক্ত রিদি। কই ভেবেছিল কিছু একটা বের করবে, তা তো আর হলো না, তাই বলল, কোনো এক রামছাগল হবে, তবে আমাকে বলোনি দিদেক তোমরা প্রেম করছো। আসলে ওই রামছাগলের হাবভাব দেখেই আমি আন্দাজ করছি। আন্দাজে কোনো কথা বলো না আপু, জেনে শুনে তারপর বলবা। আর হ্যাঁ, রাম ছাগলটা কে গো? রাতুলের দিকে তাকিয়ে চোখ মারল রিদি। মুখ ছোট করে বসে আছে। তিথি এভাবে সবার সামনে রাম ছাগল বানিয়ে দিল। এখন চিন্তায় পড়েছে রাতুল, যদিও ওর নামটা বলে দেয়। আর রিদি যেই ধরনের মেয়ে বলে দিতেও পারে, চোখে মুখের ইশারায় নাম বলতে বারণ করেছে রাতুল, তাও রাতুলকে ভয় দেখাচ্ছে। রামছাগলটার নাম ধরে বোকা মেয়ে। রামছাগল তো রাম ছাগলই হয়, ওদের আবার আলাদা কোনো নাম হয় নাকি? এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাতুল। যাক, অবশেষে বলেনি। মুগ্ধতাকে উদ্দেশ্য করে আবারও মুগ্ধকে ঘুম থেকে তুলতে বললেন ওর মা। 3 বার গিয়েও ব্যর্থ। এবারও যদি ব্যর্থ হয়, কিন্তু না, এবার আর ব্যর্থ হলে চলবে না। যেভাবেই হোক এখন ওকে তুলবেই তুলবে। রুমে গিয়ে বার দুয়েক ডেকে একটা কাণ্ড ঘটালো মুগ্ধতা। মুগ্ধ তেমন কিছু করতে পারে ভাবতেও পারেনি মুগ্ধ। বার দুয়েক ডাকার পরে যখন মুগ্ধ উঠল না, তখন ওর চুল টেনে ধরলো মুগ্ধতা। এতটা জোরে জোরে টানছে যে ঘুমের মধ্যে ব্যথায় কুকিয়ে উঠছে মুগ্ধ। প্রথমে হালকাভাবে দিলেও যখন কাজ হচ্ছিল না, তখন খুব জোরে চুল টানতে লাগলো। ব্যথায় গোঙাতে গোঙাতে ধরফড়িয়ে ঘুম থেকে মাথার চুল ধরে বিছানায় উঠে বসলো সে। মুগ্ধকে উঠতে দেখে যুদ্ধে বিজয়ী হওয়ার মতো হাসি দিল মুগ্ধতা। ওর মুখ থেকে বেশ বোঝা যাচ্ছে মাত্র যুদ্ধ জয় করে ফিরেছে। ব্যথায় টান টান হয়ে আছে পুরো মাথা। তার উপর মুগ্ধতার হাসি জাস্ট সহ্য হচ্ছে না মুগ্ধর। এই মেয়ে এমন কাণ্ড ঘটাতে পারে এটা কখনো ভাবতেও পারেনি। বিস্ময়ে বিস্মিত হয়ে রাগে গজগজ করছে। সেদিকে খেয়ালই নেই মুগ্ধতা। সে এক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছে। রাগী কণ্ঠে বলল মুগ্ধ, হাউ ডেয়ার ইউ! আমার চুল টেনে ছেঁড়ার সাহস হলো কি করে তোমার? তাও আমি যখন গভীর ঘুমেছিলাম তখন। জানো এই চুলগুলো কত শখের আমার, আর তুমি সেই চুলগুলোকে উফ কি করে করলে এটা? অ্যান্সার মি, ড্যাম ইট! মুগ্ধ চিৎকার শুনে ভয় আটকে উঠল মুগ্ধতা। এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারেনি ও। ভেবেছিল খুব স্বাভাবিক নিয়মে মুগ্ধ খুব একটা রাগ করবে না, হালকা পাতলা কথা শোনালেও কিছুই হবে না। কিন্তু এখন হিতে বিপরীত হলো। ভয়ার্ত গলায় বলে উঠল, আসলে আমি ভাবতে পারিনি এটাই হয়ে যাবে। আপনাকে অনেকবার ডাকার পরেও যখন উঠছিলেন না, তখন এই বুদ্ধিটা মাথায় খেলো, তাই আর কি। এদিকে আপনার বন্ধু প্লাস আপনার মা আপনাকে তোলার জন্য বারবার বলছে, তো আমি কি করব বলুন? রাগে নিজের মাথার চুলগুলো এখন নিজেই টানছে মুগ্ধ। কি করে এতটা ইডিয়েট হতে পারে মেয়েটা? আমাকে ভালোবাসে না ঠিক আছে, তাই বলে এরকম একটা কাজ করবে? মানুষ বলে তো আমার উপর একটু মায়া থাকা উচিত ছিল, কিন্তু সেটাও থাকলো না। কথাটা ভেবে বুক ভারী হয়ে উঠল মুগ্ধর। দাঁত কিরমির করে বলল, সবাই আমাকে ঘুম থেকে তুলতে বলেছিল, মানছি। তাই বলে তুমি এভাবে আমার চুল টানবে কেন? পৃথিবীতে মানুষ ঘুম থেকে তোলার জন্য আর কোনো ওয়ে নাই? মুগ্ধতা, বি সেন্সিটিভ।
চোখ দুটো পানিতে ভরে গেছে মুগ্ধতার। মানছে অন্যায় করেছে, তাই বলে এভাবে চিৎকার করে কথা বলতে হবে কেন? বুঝিয়ে বললে কি বুঝতো না, নাকি এতটাই অবুঝ? নাক টেনে বলল, এতক্ষণ তো আমাকে বকলেন, এখন যে নিজেই নিজের চুল টানছেন তার বেলা কিছু না, তাই না? নিজে দোষ করলে নাই, আর অন্যরা দোষ করলে দোষ। ঠিক আছে, আমি দুঃখিত, বুঝতে পারিনি, রাগ করবেন না প্লিজ। এতক্ষণ ধরে মুগ্ধতার দিকে না তাকিয়ে কথাগুলো বলছিল মুগ্ধ। এবার রাগী চোখে একবার মুগ্ধের দিকে তাকালো। মুগ্ধতার চোখের পানি দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মুগ্ধতাকে কখনো কাঁদাতে দেখতে চায় না ও, কিন্তু আজও নিজেই ওর কান্নার কারণ হয়ে দাঁড়ালো। বিছানা থেকে অলস পায়ে নিচে নামলো সে। একটু একটু করে এগিয়ে গেল মুগ্ধতার কাছে। একটু আগেও মেয়েটার মুখে হাসি ছিল, আর এখন কাঁদছে। সবটাই হয়েছে ও মুগ্ধর জন্যে। হাতের উল্টো পিঠ দিয়ে ওর চোখ মুছে দিতেই চোখ তুলে ফ্যাল ফ্যাল করে তাকালো মুগ্ধতা। নরম কণ্ঠে বলল, আই এম সরি মুগ্ধতা, আসলে ঘুম থেকে উঠে মাথা ঠিক ছিল না, তাই এত বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, যা উচিত হয়নি আমার। প্লিজ কেঁদো না। হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওর দিকে। লোকটার আচরণ কখনো বুঝতে পারে না মুগ্ধতা, যদিও এখন পুরোটা ভুল ওর, তবুও কেমন শীতল কণ্ঠে ক্ষমা চাইছে, যেখানে ওরই বেশি দোষ। বেলা প্রায় 1টা। টি শার্ট আর 3/4 প্যান্ট গায়ে দিয়ে নিচে নামলো মুগ্ধ। ওকে দেখে হাসির রোল পড়ে গেল পুরো ড্রয়িং রুম জুড়ে। সকলের জন্য কফি বানাতে রান্নাঘরে ঢুকেছে মুগ্ধতা। ও খুব ভালো কফি বানাতে পারে, এ কথার প্রসঙ্গে বলে ফেলেছে তিথি সবাইকে। তাই এই রিদি আর স্নেহার অনুরোধে মুগ্ধর মার কাছ থেকে রান্নাঘরে ঢোকার পারমিশন পেয়েছে মুগ্ধতা। সকলের হাসি তামাশা দেখে সরে গেলেন উনি। ছোটদের মাঝখানে থাকা বড্ড বেমানান। সকলের হাসির উৎস একটাই, একদিনে এত অধঃপতন মুগ্ধর। বউ পেয়ে বন্ধুদের প্রিয় ও 3 ঘন্টা বসিয়ে রাখলো। যে কিনা বন্ধুমহল বলতে অজ্ঞান, সেই ছেলে এই কাজ করলো ভাবতে পারছে না ও। রিদির মাথায় গাঁটটা মেরে বলল মুগ্ধ, আমার বউকে জড়িয়ে অকারণে একটাও ফালতু কথা বলবি না, কারণ তোরা জানিস আজ অনেক দিন হলো আমি ঠিকমতো ঘুমাই না। কারণটাও তোদের অজানা নয়, আর গত 2 দিন এই তোদের জন্য একেবারেই ঘুমাতে পারিনি, সেটাও জানিস। আর আজ রাতে বলেই মুগ্ধতার দিকে তাকিয়ে বাঁকা হাসলো মুগ্ধ। তাই বুঝতেই পারছিস কেন আজ এত বেলা পর্যন্ত ঘুমিয়েছি। সকলে হা হয়ে তাকিয়ে আছে মুগ্ধের দিকে। এদিকে রান্নাঘরে লজ্জায় মরে যাচ্ছে মুগ্ধতা। ওনার মুখে কি কিছু আটকায় না? সবার সামনে নির্লজ্জের মতো আমার বউ বলছে। কিছুক্ষণ নীরব থাকার পর একসাথে ভুবন কাঁপানো হাসি দিয়ে উঠল সকলে। আচমকায় এই সকলের হাসি দেখে বোকা বনে গেল মুগ্ধ। এখন সবার হাসির কারণ খুঁজতে ব্যস্ত ও। হঠাৎ রিদি বলল, সবটাই জানি, সবটাই বুঝি, তবু এভাবে একা একা এতক্ষণ মরার মতো না ঘুমালেও পারতিস। তোর জন্য মেয়েটাকে 4 বার উপর নিচ করতে হয়েছে, ভাবতে পারছিস? নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল মুগ্ধ, সেই 4 বারের শোধ একবারেই আমার চুলের 12টা বাজিয়ে তুলে নিয়েছে। সবার কাছে যতটা চুপচাপ, আমার কাছে ততটাই ধূর্ত আর চঞ্চল। কিছুক্ষণে চলে এলো সকলের কফি। মুগ্ধতা নিজ হাতে সবাইকে কফি দিচ্ছে। ইতিমধ্যে মাও এসে বসেছে সোফায়। মুগ্ধর হাতে কফি তুলে দিতে তৃপ্তির হাসি হাসলো মুগ্ধ। সকলের প্রশংসায় পঞ্চমুখ। মেয়েটার হাতে জাদু আছে। এই বাড়িতে এসে প্রথমবার কিছু বানালো না মুগ্ধতা, আর সেটাই খুশি হয়ে ওকে একটা চেন উপহার দিল ওর শাশুড়ি। মুগ্ধ তাদের বাসায় যাওয়ার জন্য সকলে বেরিয়ে যাবে, এমন সময় সামনে এসে দাঁড়ায় মিতুল। মিতুলকে দেখে চমকে ওঠে আফিফ। মেয়েটা তো আসবে না বলেছিল, তাহলে হাঁ করে তাকিয়ে আছে মিতুলের দিকে। আফিফকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলল মিতুল, কি হলো, আমাকে আশা করেননি তাই তো? এভাবে হা হয়ে আছেন যে? আশা করার কি কথা, না বলেছিল তো। না বলে আবার আসতে ইচ্ছে করলো যে। যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে চলে যাব, নো প্রবলেম। আমার সমস্যা হতে যাবে কেন? আর যদি সমস্যা হতো তাহলে কিছুতেই আসার জন্য রিকোয়েস্ট করতাম না। খুব তাড়া আছে তোমার, তাই না? ওই না তো, কাজ ছিল, এখানে আসার জন্য বাদ দিয়ে দিয়েছি। ভেবেছিলাম ছুটি পাবো না, কিন্তু শেষমেশ পেয়ে গেলাম, দেন চলে আসলাম। ও, আপনারা বেরিয়েই পড়েছিলেন বুঝি? আর একটু লেট হলে তো আমার যাওয়াটাই হতো না। আচ্ছা, বাই এনি চান্স আপনি কি রেগে আছেন আমার উপর? এভাবে চুপচাপ কখনো কথা বলেন না, তাহলে আজ কি হলো? না কিছু না। আর রাগ করতে যাব কেন? তুমি আমার কি হও, গার্লফ্রেন্ড না বউ? ওদের কথার মাঝে চলে এলো সবাই।
আফিফ খুব রাগ হয়েছে মিতুলের উপর, খুব করে বলল কিন্তু মুখের উপর না করে দিয়েছিল, তাই মিতুলের উপর খুব অভিমান হয়েছে ওর। এদিকে আফিফের এতটা চুপচাপ থাকার কারণটা বুঝতে পারছে না মিতুল। যে স্বভাবসুলভ খুব মিষ্টি ভাষার কথা বলে, আজ সেই কিনা কেমন ধারালোভাবে কথা বলছে। আফিফের কথা বলার ধরন একদম ঠিক লাগছে না ওর কাছে, কিন্তু সবাই থাকায় কিছু বলতেও পারছে না। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধর বাবার উদ্দেশ্যে সকলে বেরিয়ে পড়ল। মুগ্ধ তাকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনিয়েছে মোহনা। তারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে। খয়েরি রঙের ভারী লেহেঙ্গার সাথে ম্যাচিং জুয়েলারি, হাতে চুড়ি আর ব্রেসলেট, কানে বড় কান দুল, চোখ মোটা করে কাজল দেওয়া, এতে চোখগুলোকে বড় বড় দেখাচ্ছে। ঠোঁটে হালকা লিপস্টিক। মুগ্ধতার মুগ্ধ বসে আছে পাশাপাশি চেয়ারে, আর চোখে বারবার দেখে চলেছে মুগ্ধতাকে। রোজ রোজ নতুন করে ওর প্রেমে পড়ে মুগ্ধ। কিছুক্ষণে চলে এলো আফিফাদের বাসার সবাই, শুধু অনন্যা বাদে। আঙ্কেলকে জড়িয়ে কান্না শুরু মুগ্ধতার। একে একে সকলে দেখা করে গেল তার সাথে। কাপল ডান্সের মাধ্যমে শেষ হলো অনুষ্ঠান। কাপল ডান্সের জন্য রাতুল কন্টিনিউয়াসলি ডেকে চলেছে মুগ্ধতা আর মুগ্ধকে, কিন্তু মুগ্ধতা নাচতে জানে না। সো সে নাচবে না, কিন্তু রাতুল হৃদি নাচর বান্দা, ওদের কিছুতেই ছাড়বে না। যাদের ওনার এই সব কিছুই, তারাই নাচবে না। তা আবার হয় নাকি? জোর করে ওদের পাঠিয়ে দিল স্টেজে। লজ্জায় মরে যাচ্ছে মুগ্ধতা। সকলের সামনে কিভাবে নাচবে সেই চিন্তায় বিভোর। নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ও। মুগ্ধ নিজের ডান হাতটা এগিয়ে দিল ওর দিকে। কিছুক্ষণ পর হাতটা ধরে নিল মুগ্ধ। রাতুল, তিথি, স্নেহা, হৃদয় সবাই উঠে গেল। হৃদি একটু প্ল্যান করে তিথি আর রাতুলকে পাশাপাশি দাঁড় করিয়ে ডান্সের সুযোগ করে দিল। যদিও রাতুল চায়নি, তবুও জোর করে চাপিয়ে দিল ওর ঘাড়ে। আফিফকে আর মিতুলকে নিয়ে এলো তিথি। তারা দুজনে নাচবে একসাথে। হৃদয় আর হৃদি নাচবে। শুধু স্নেহরই কোনো পার্টনার নাই, কিন্তু তাতে আফসোস নেই, কারণ ও চায় না এসবে থাকতে। খুব বোরিং লাগছে সবকিছু। স্টেজের এক কোণায় দাঁড়িয়ে রইল। অনুষ্ঠান শেষ হওয়ার পর যে যার বাসায় চলে গেল। মুগ্ধতাকে রাতের খাবার খাইয়ে দিলেন ওর শাশুড়ি মা। ব্যথায় মাথা ফেটে যাচ্ছে ওর। মুগ্ধ এখনো রুমে আসেনি, ফ্রেন্ডসদের সাথে আছে। শাওয়ার নিয়ে মাথার উপর হাত দিয়ে দাঁতে দাঁত চেপে শুয়ে আছে মুগ্ধতা। হঠাৎ মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল মুগ্ধতা। তাড়াতাড়ি করে হাত সরিয়ে চোখ খুলে তাকালো। সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে মুগ্ধ। চোখে মুখে চিন্তার ছাপ। গভীর চাহনি দ্বারা পর্যবেক্ষণ করে চলেছে মুগ্ধতাকে। মুগ্ধকে দেখে হকচকে উঠে বসলো মুগ্ধতা। আমতা আমতা করে বলল, কি হয়েছে, এভাবে তাকাচ্ছেন কেন? আর আপনাকে এত চিন্তিতই বা দেখাচ্ছে কেন? কারো কিছু হয়েছে বুঝি? মুগ্ধতার কথায় কোনো ভাবান্তর হলো না মুগ্ধর। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। মুগ্ধতার ঠিক কি হয়েছে সেটা বোঝার চেষ্টায় আছে। কিছুক্ষণ পর বলল মুগ্ধ, তোমার মাথা ব্যথা করছে, রাইট? মুগ্ধর কথায় খানিকটা হতবাক হলো মুগ্ধতা। মুগ্ধ বুঝলো কিভাবে? এ ব্যাপারে তো কাউকে বলেনি তাহলে। আমতা আমতা করে বলল, না, আবার হ্যাঁ কিছুটা। ও ঠিক হয়ে যাবে। তার মানে মুগ্ধর অনুমানই ঠিক। সারাদিনের ধকলে মুগ্ধর মতো ওরও মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মুগ্ধ একটা ছেলে হয়েও সহ্য করতে পারছে না, আর মুগ্ধতা তো একটা মেয়ে, কি করে পারবে? ড্রয়ারে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল মুগ্ধ, জানো মুগ্ধতা, আগে যদি জানতাম ঘটা করে বিয়ে করলে এত কষ্ট করতে হয়, তাহলে বিশ্বাস করো এই ঝামেলায় কখনো নিজেকে জড়াতাম না আমি। বাবা, কি স্ট্রেস নেওয়া যায় নাকি? তার চেয়ে নর্মাল একটা বিয়ে করতাম, যেখানে মোট 10-12 জন লোক থাকতো, আর রিসেপশন, সেটা একেবারেই করতাম না। দেখো এই বিয়ের ঝামেলা তোমার শরীর নিতে পারছে না। মুগ্ধর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধতা। লোকে কত শখ করে ঘটা করে বিয়ের আয়োজন করে, সেখানে উনি নিজের কষ্টের কথা ভেবে এভাবে বিয়ে করতে চাইতেন না। হাউ ফানি! ভেবেই খিলখিল করে হেসে উঠল মুগ্ধতা। মুগ্ধ অবাক চোখে তাকিয়ে আছে মুগ্ধতার দিকে। ও হাসলে গালে কি সুন্দর টোল পড়ে। এতদিন এই জিনিসটা খেয়াল করেনি মুগ্ধ, আজ দূর থেকেও চোখে পড়ছে। হঠাৎ মুগ্ধতা বলল, কথাগুলো আপনি বলছেন সিরিয়াসলি? বিশ্বাস হচ্ছে না। সবাই যেখানে লোক দেখিয়ে জাঁকজমকভাবে বিয়ে করে, সেখানে আপনি? বলে আবারও হেসে উঠল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মুগ্ধ পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জিনিসটা। মুগ্ধ তার পাশে বসে আনমনে বলল, দেখো সবাই আর আমি এক না। আমি লোক দেখানোর জন্য কিছু করতে রাজি নই। আমার কাছে সবার আগে আমার ভালোবাসা। আমার ভালোবাসা যেভাবে ভালো থাকবে, আমি সেভাবেই ভাবতে রাজি। অবাক চোখে তাকিয়ে আছে মুগ্ধতা। ওনার ভালোবাসা মানে? মানে কি? মুগ্ধতার ভাবনার মাঝে এক গ্লাস পানি আর একটা ট্যাবলেট এগিয়ে দিল ওর দিকে। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কিসের ওষুধ এটা? এটা মাথা ব্যথার ওষুধ।
তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মুগ্ধতা বারবার অবাকের উপর অবাক হচ্ছে। ঔষধ হাতে নিয়ে চুপচাপ খেয়ে নিল, তারপর শুয়ে বলল, লাগবে না, আপনি শুয়ে পড়ুন, ওষুধ খেয়েছি এমনি ঠিক হয়ে যাবে। চাদরটা টেনে মুগ্ধতার পাশে বসলো মুগ্ধ। কিছুক্ষণ ওর মুখের দিকে তাকালো। চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে ও, আবার কিছুটা কাঁপছেও। ও তোমাকে ভাবতে হবে না, আমার ঘুম আসলে আমি ঠিক ঘুমিয়ে পড়বো। বলেই মুগ্ধতার মাথায় বিলি কাটতে লাগলো। মুগ্ধ সাথে সাথে চোখ খুলে তাকালো। মুগ্ধতা বলল, লাগবে না বললাম তো, আপনিও তো সারাদিন কত টায়ার্ড, আপনার তো রেস্ট দরকার, তাই শুয়ে পড়ুন, আমি ঠিক আছি, ঠিক হয়ে যাবে আমার। মেয়েটার কথায় চরম বিরক্ত মুগ্ধ। সেটা ওর প্যাঁচার মতো মুখ দেখে বোঝা যাচ্ছে। একটু ধমকে সুরে বলল, তোমাকে ঘুমাতে বলেছি, ঘুমাও, এর চেয়ে বেশি কথা বলো না। যখন যেটা বলি শোনে। আর হ্যাঁ, মনে রেখো আমি কখনো তোমার খারাপ চাইবো না। সো নো টক, ওকে? মুগ্ধর ধমক শুনে কেঁপে উঠল মুগ্ধতা। আর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ল। মুগ্ধতা বাধ্য মেয়ের মতোই ঘুমাচ্ছে দেখে প্রশান্তির হাসি হাসলো মুগ্ধ। কিছুক্ষণে ঘুমের দেশের অতলে তলিয়ে গেল মুগ্ধতা। মুগ্ধ নিজে ঔষধ খেয়ে মুগ্ধতাকে কিছুক্ষণ দেখে সেও তার প্রিয়তমাকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। একগুচ্ছ গোলাপ ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে মিতুলের সামনে বসে আছে আফিফ। খুব আর্জেন্ট কথা বলার জন্য মিতুলকে ডেকেছে সে। অনেকদিন হলো মিতুলকে ভালোবাসে, কিন্তু বলার মতো সময় সুযোগ কোনোটাই হয়নি। আজ খোলাখুলি মিতুলকে মনের কথা বলতে চায়, তাই আর্জেন্ট বলে ডেকে পাঠিয়েছে এখানে। হতভম্ব চোখে আফিফের দিকে তাকিয়ে আছে মিতুল। আফিফ ঠিক কি করতে চলেছে এতক্ষণে বুঝে গেছে মিতুল। মিতুলের চোখ বরাবর তাকিয়ে বলল, আফিফ, ভালোবাসা কাকে বলে কি করে হয় জানতাম না আমি, কিন্তু তোমাকে দেখার পর বুঝতে পেরেছি ভালোবাসা কি। তোমাকে যেদিন প্রথম হসপিটালে দেখেছিলাম তখনই তোমার প্রেমে পড়ে গেছি আমি। তারপর তোমায় একটু দেখার জন্য উতলা হয়ে থাকতাম। তোমার বাসার সামনে রোদের মধ্যে কতদিন যে তোমায় এক নজর দেখার জন্য দাঁড়িয়ে পাগলামি করেছি তার কোনো হিসাব নাই। এখন প্রতি সেকেন্ডে তোমাকে চাই আমি। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছো তুমি। আমি তোমায় খুব ভালোবাসি। আই লাভ ইউ মিতুল, উইল ইউ মেরি মি? হতবাক নয়নে আফিফের দিকে তাকিয়ে আছে মিতুল। আফিফ ছেলেটাকে কখনো খারাপ লাগেনি ওর, বরাবরই ওর ব্যবহারে মুগ্ধ হয়েছে। মিতুলের হ্যাঁ সূচক উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে আছে আফিফ। ফুলগুলো হাতে নিয়ে মুচকি হেসে বলল মিতুল। ইয়েস। আর কিছু বলতে পারল না। ইয়েস শব্দটা শুনে চোখ দুটো চিকচিক করে উঠল আফিফের। লজ্জায় মাথা নিচু করে আছে, তবে তার না বলা কথাগুলো বুঝে নিতে সমস্যা হলো না আফিফের। চট করে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল ওকে। আজ ওর থেকে সুখী আর কেউ হতে পারে না, কেউ না। সকালে ঘুম থেকে চোখ খুলে তাকাতেই মুগ্ধর বুকের উপর নিজেকে আবিষ্কার করলো মুগ্ধতা। এটা আজকে নতুন নয়, এখন প্রতিদিনই এরকমটা হয়। রোজ মুগ্ধর পাশ ফিরে শুয়ে পড়ে মুগ্ধতা, আর সকালে নিজেকে মুগ্ধর বাহুডোরে পায়। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর অতটা খারাপ লাগা কাজ করে না, হয়তো ভালোই লাগে, যেটা শিওর হয়ে বলতে পারবে না মুগ্ধতা। এই নিয়ে দুজনের মধ্যে কথা হয় না, কারণ কেউই এক চুলো ছাড় দিবে না। মুগ্ধ ও মুগ্ধতার উপর চাপাবে, আর মুগ্ধতা মুগ্ধর উপর, তাই এটা নিয়ে তর্কাতর্কি করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না মুগ্ধতা। রোজকার নিয়মে ঘুম থেকে উঠে সকলের জন্যই কফি বানায় মুগ্ধতা, কারণ সকলে ওর হাতের কফি খেতে খুব ভালোবাসে। তবুও ওর শাশুড়ি মা মানা করেছিলেন, কিন্তু মুগ্ধতা সেটা মানেনি। জেদ করে ভালোবেসে বানায়, তাই উনি না করতে পারেননি। রান্নাঘরে গিয়েই আমিনার কাছ থেকে জানতে পারলো মা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। মুগ্ধর বাবা মারা গেছে প্রায় 5 বছর হলো, তারপর থেকে বিজনেস দেখাশোনা করেন উনি। মুগ্ধ মাঝে সাঝে যায়, কিন্তু অতটা চাপ দেননি কখনো। এই বয়সের ছেলেকে এত চাপে রাখতে চান না। মুগ্ধ তো এখন ভার্সিটি যায়, ওর শাশুড়ি ওকে বাড়ির বউ বলে ঘরে বেঁধে রাখতে চান না। লেখাপড়া করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টায় আছেন উনি। মেয়েরা যেন কারো মাথায় বোঝা না হয়, নিজেই নিজের খরচ বহন করতে পারে, সেটাই চান উনি। সকলের খাওয়া দাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এখন গাড়িতে যাতায়াত করে ওরা। মুগ্ধর মায়ের মতে বাইক একদম সেফ নয়, খুবই বিপজ্জনক, তাই এই ব্যবস্থা। মোহনাকে কলেজে নামে মুগ্ধ আর মুগ্ধতা চলল নিজেদের ভার্সিটি। রাস্তায় জ্যামে আটকা পড়েছে অনেকক্ষণ হলো, বাহিরে তাকিয়ে আছে মুগ্ধতা। হঠাৎ রাস্তার পাশে একটা ছেলেকে চোখে পড়লো ওর। এইটুকু একটা ছেলে অনেকগুলো গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করছে ফুলগুলো ছুঁয়ে দেখতে, কিন্তু না, এখন মুগ্ধকে কি করে বলবে? থাক, লাগবে না। মুগ্ধ তাকে রেখে হঠাৎ গাড়ি থেকে নেমে গেল। মুগ্ধ কিছু জিজ্ঞাসা করার আগেই বলল, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, গাড়ি থেকে একদম নামবে না।
মুগ্ধতা মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করলো। সে গাড়ি থেকে নামবে না। কিছুক্ষণ পরই একগুচ্ছ ফুল আর কিছু আইসক্রিম হাতে নিয়ে ফিরে এলো মুগ্ধ। মুগ্ধর হাতে ফুল দেখে মুগ্ধতার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। মুগ্ধতার দিকে ফুল আর আইসক্রিমগুলো এগিয়ে দিল। চট করে ফুলগুলো হাতে নিয়ে দেখতে লাগলো, সুবাস নিতে লাগলো। মুগ্ধ চুপচাপ ওর কাণ্ড দেখে চলেছে। মেয়েটা কতটা সাধারণ তা ওর আচরণ দেখলেই বোঝা যায়। এইটুকুতেই এত খুশি হয়। হঠাৎ মুগ্ধর কথা শুনে ওর দিকে তাকালো মুগ্ধতা। শুধু ফুলগুলো দেখলেই হবে? আইসক্রিম কে খাবে? ফুলগুলো কোলের উপর রেখে আইসক্রিমের প্যাকেট খুলতে লাগলো। মুগ্ধতার কাণ্ডগুলো আর চোখে দেখে হাসছে মুগ্ধ। এগুলো অন্য কোথাও রাখলে বোধহয় কেউ নিয়ে যাবে। আইসক্রিম খুলে একটা এগিয়ে দিল মুগ্ধর দিকে। মুগ্ধর হাতে নিয়ে খেতে লাগলো। হঠাৎ মুগ্ধতার মাথায় একটা প্রশ্নের উদ্ভব হলো। আচ্ছা, আপনি হঠাৎ এই ফুলগুলো নিয়ে এলেন কেন? গোলাপ কি আপনার ফেভারিট? না, আমার না, তবে একজনের ফেভারিট। সেটা ফুলগুলোর প্রতি তার গভীর চাহনি দেখেই বুঝতে পেরেছি, আর সেই জন্যই এগুলো আনা। তাহলে মুগ্ধ আমার জন্যই ফুল নিয়ে এসছে। লোকটা এমন অদ্ভুত টাইপের। কিছু না বলার আগে কেমন করে যেন আমার সব প্রয়োজন বুঝে যান উনি। আচ্ছা, উনি কি কোনো ম্যাজিশিয়ান নাকি? ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে মুগ্ধতা। আজ সারাদিন ধরে আকাশে সূর্যের দেখা মেলেনি, শুধুই মেঘের আনাগোনা। বার কয়েক বড় বড় ফোঁটায় অঝরে ঝরছে বৃষ্টি। এখন বৃষ্টি নেই, তবে বাতাস বইছে ভারী। বাতাস জানান দিচ্ছে আজ আবারও বৃষ্টি হবে। মুগ্ধতা তাকিয়ে থাকতে থাকতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন মন ছুঁয়ে যাচ্ছে তার। আজকাল ও বাড়ির কথা বড্ড মনে পড়ে। ছুটে যেতে ইচ্ছে করে, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না, বা যেতে চাইলেও যাওয়া হয় না। মাঝে মধ্যে ফোনে কথা হয়। মুগ্ধ ওকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। এখন এটা দিয়ে সকলের সাথে কথা বলে। বিশ্বাস অবিশ্বাসের দুনিয়ায় সবার কাছে ঠকতে ঠকতে একদম কিনারায় দাঁড়িয়ে আছে। চাচা চাচির কাছে জীবনে সব থেকে বাজে ভাবে ঠকে গিয়েছিল। তারপর আশ্রয় পেল আফিফদের বাসায়। সেখানে আদনান নামক ব্যক্তির কাছে চূড়ান্ত পর্যায়ে ঠকে গিয়ে মানুষের উপর থেকে বিশ্বাস নামক জিনিসটাই উঠে গেছে। আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। এখন মুগ্ধর সাথে জীবনটা জুড়ে গেছে। মুগ্ধ এখন পর্যন্ত দেখা ভালো আর কেয়ারিং হাজবেন্ড। আদনানও তো এভাবে কেয়ার করতো তার, কিন্তু একদিন মুখোশ সরে গিয়েছিল। আচ্ছা, মুগ্ধকে এরকম কিছু করবে? আদনানের মতো একদিন সুযোগ বুঝে ঠকাবে না তো? এইবার ঠকলে আর সহ্য করতে পারবে না মুগ্ধতা। হয়তো জীবনকে বিদায় জানিয়ে দিতে হবে তার। মুগ্ধকে দেখে ঠকানোর মানুষ মনে হয় না। এখন পর্যন্ত দু হাত ঢেলে দিয়েই যাচ্ছে, কিছু চায়নি। এমনকি কোনোদিনও নিজের অধিকারও দাবি করেনি। হয়তো আমার সময় চেয়ে এটা বুঝতে পেরেছে ও। আজ মুগ্ধ অফিসে গেছে, কি একটা কাজে যেন ওর প্রয়োজন পড়েছে। আজকাল মুগ্ধ বাসায় না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, যেন সবার মাঝে থেকেও একা ফিল করি আমি। অফিসে বসে এ পর্যন্ত 6 বার কল করেছে আমায়, খেয়েছি কি না, কি করছি না করছি। বরাবরই 2-3 মিনিটের উপরে কথা বলেনি। আসলে কি বলবো, কি কথা বলবো, যেমন আমি খুঁজেই পাই না, তেমনি উনিও হয়তো পান না। হঠাৎ মোহনার ডাকে পেছন ফিরে তাকালাম আমি। বৌমনি, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? মুচকি হেসে বললাম, কিছু না, বৃষ্টি দেখছিলাম। এই বৌমনি, আজ ভাইয়া আর মা কেউ বাসায় নেই, চলো না বৃষ্টিতে ভিজি। সে ভেজাই যায়, কিন্তু ওনারা থাকলেই বা কি সমস্যা? আহা, আম্মু জীবনেও বৃষ্টিতে ভিজতে দেবে না। ছোটবেলায় একবার ভিজেছি আমি আর ভাইয়া, অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই থেকে আর ভিজতেই দেয়নি। আর ভাইয়া ওই দিনের পর আর কখনো ভেজেনি। এখন সে জীবনেও বৃষ্টিতে ভিজে না, আর কাউকে ভিজতেও দেখতে পারে না। তাহলে থাক, যদি আবার অসুস্থ হয়ে পড়ো। দূর, কিচ্ছু হবে না। এখন ওরা বাসায় না থাকলে লুকিয়ে ভিজি, প্রবলেম হয় না। তবে আমি বেশিক্ষণ ভিজবো না, 15-20 মিনিট। ওকে, তাড়াতাড়ি চলো, নইলে আবার ওরা ফিরে আসবে। মুগ্ধ বাসায় এসেছে একটু আগে। এসে মুগ্ধতাকে রুমে দেখতে পেল না। মোহনার রুমে খোঁজ করে মোহনাকেও পেল না। রান্নাঘরে গিয়ে দেখলো ওখানেও নেই। আমিনাকে জিজ্ঞেস করলে ও জানে না বলল, তাই ছাদের উদ্দেশ্যে গেল। প্রায় অনেক সময় ধরে ভিজে চলেছে মুগ্ধতা আর মোহনা। দুজনেই ভিজছে আর খিলখিল করে হাসছে। আড়াল থেকে মুগ্ধতাকে দেখে চলেছে মুগ্ধ। দু হাতের বৃষ্টির ফোঁটা হাতে নিচ্ছে আর হাসছে। মুগ্ধ চোখই সরাতে পারছে না, ভিজে চিপচিপে হয়ে গেছে। একটু পরেই মোহনা চলে গেল। ও আর ভিজবে না, ওর ঠান্ডা লাগছে। মুগ্ধতাকে যেতে বলল, কিন্তু ও যাবে না, আরো কিছুক্ষণ ভিজবে, তাই বাধ্য হয়ে চলে গেল। মোহনাকে আসতে দেখে আড়ালে লুকিয়ে পড়ল মুগ্ধ। মুগ্ধতার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে মুগ্ধ। ওকে দেখে একটা ঘোরের মধ্যে চলে গেছে। খুব ইচ্ছে করছে আজ ওকে ছুঁয়ে দিতে।
আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চলেছে মুগ্ধতার দিকে। মুগ্ধতা চোখ বুজে বৃষ্টির প্রতিটা ফোঁটা অনুভব করে চলেছে। হঠাৎ সামনে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো। মুগ্ধকে সামনেই দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। সাদা শার্ট পানির ছোঁয়ায় লেপটে গেছে তার শরীরের সাথে। এতক্ষণে ভিজে একাকার মুগ্ধ। বৃষ্টির পানিতে কাজল লেপটে গেছে মুগ্ধতার। ঠোঁটজোড়া ঈষৎ কাঁপছে। এই ঠোঁটজোড়া আজ খুব টানছে মুগ্ধকে। মুগ্ধতা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আপনি এখানে? মুগ্ধ কোনো প্রতিক্রিয়া দেখালো না। কিছু বুঝে ওঠার আগেই আচমকা মুগ্ধতার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। মুগ্ধতা পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিছু বুঝতে পারছে না। নিজেকে ছাড়াতে গিয়েও ব্যর্থ। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিল মুগ্ধ। মুগ্ধতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে না। বৃষ্টির ফোঁটাগুলোর সাথে চোখের পানিগুলো বিলীন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ মুগ্ধতার দিকে তাকিয়ে দৌড়ে নিচে নেমে এলো মুগ্ধ। এখন বুঝতে পারছে সে কি ভুল করেছে। ছি, এখন মুগ্ধতা কি ভাববে? ওকে দেখে এতটাই দিশেহারা হয়ে গিয়েছিল যে কি করছে না করছে কিছুই বুঝতে পারেনি। যদি নিজের মধ্যে থাকতো তাহলে এমনটা হতো না। রুমে এসে টাওয়েল নিয়ে আক্ষেপ করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল মুগ্ধ। এখনো বৃষ্টিতে ভিজে চলেছে মুগ্ধতা। মুগ্ধ চলে গেছে অনেকক্ষণ হবে, কিন্তু মুগ্ধতা এখনো নামেনি। ছাদের এক কোণে হাঁটু ভাঁজ করে বসে কেঁদে চলেছে। বৃষ্টির সাথে ভাসিয়ে দিচ্ছে চোখের অশ্রুকণা। মুগ্ধ এমন কেন করলো? তার জীবনটাই বা কেন এমন ভাবে মোড় নিল? আর সবার মতো স্বাভাবিক হতে পারত মুগ্ধতার জীবন, কিন্তু না, হয়নি। কি দোষ করেছিল সে যে একে একে সবাই ছেড়ে চলে গেল? কেন এমন হলো? প্রায় আধা ঘন্টা পর রুমে ঢুকলো মুগ্ধতা। বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে মুগ্ধতার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কিভাবে মুগ্ধ সামনে যাবে সেই চিন্তায় অস্থির। এদিকে মুগ্ধ পড়েছে সেম অবস্থায়। কি করে মুখ দেখাবে মুগ্ধতাকে? মুগ্ধতার উপস্থিতি টের পেয়ে বলল, বাইরে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এসে চেঞ্জ করে নাও, নইলে ঠান্ডা লেগে যাবে। মুগ্ধর কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধতা। উনি জানলেন কি করে আমি এখানে? কোনো কথা না বলে চুপচাপ ওয়াশরুমে ঢুকে গেল মুগ্ধতা। ড্রয়িং রুমে গল্পের আসর জমেছে। গরম গরম খিচুড়ি খাচ্ছে সবাই। ইতিমধ্যে মুগ্ধর মা ফিরে এসেছেন বাসায়। রাতুলার হৃদয়ও এসেছে। মুগ্ধদের ফাইনাল এক্সামের আর হাতে গোনা কদিন বাকি মাত্র। তাই এর আগে কিছু মজামস্তি করতে মূলত এখানে আসা, কারণ এক্সাম টাইমে পুরো মনোযোগ থাকবে বইয়ের পাতায়। সকলের মধ্যে হঠাৎ হাঁচি দিয়ে উঠল মুগ্ধ। একের পর এক হাঁচি দিয়েই চলেছে। ওকে হাঁচি দিতে দেখে সকলেই অবাক চোখে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ কখনো বৃষ্টিতে ভিজে না, এটা প্রায় সবাই জানে, কারণ বৃষ্টির পানি গায়ে লাগলে জ্বর আসে ওর। তাহলে নিজের কৌতূহল দমাতে না পেরে মোহনা বলেই ফেললো, ভাইয়া তুমি কি বৃষ্টিতে ভিজেছো নাকি? কথাটা শুনে চুপসে গেল মুগ্ধতা। এখন উনি কি বলবেন? আবারও মুগ্ধের জন্য সবার সামনে লজ্জায় পড়তে হবে ওকে ভেবে দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেল। আরে না, ওই যে বাসায় ঢোকার সময় গেটের কাছে গাড়ি রেখে দৌড়ে এসেছিলাম না, তাই হয়তো ঠান্ডা লেগে গেছে। রাত 12টা হঠাৎ ঘুমের মধ্যে গরম কিছু অনুভব হওয়ায় চোখ খুলে তাকালো মুগ্ধতা। গরমের চোটে ঘেমে একাকার। যেখানে এসি চলছে সেখানে তো এত গরম লাগার কথা না। তার উপর আজকের ওয়েদারও বেশ ঠান্ডা। তাহলে হঠাৎ বুঝতে পারলো মুগ্ধর শরীর মাত্রাতিরিক্ত গরম। সেই গরম বুকে ওকে জড়িয়ে শুয়ে আছে আর মাঝে মাঝে কি সব বলে চলেছে। সেগুলো বুঝার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুই বোধগম্য হলো না তার। মুগ্ধকে ছাড়াতে গেলে আরো বেশি চেপে ধরেছে মুগ্ধ। কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করলো। উমা, এই তো অনেক জ্বর। তাই জন্যে আবল তাবল বকছেন উনি। অনেক চেষ্টার পর মুগ্ধকে ছাড়িয়ে উঠে বসতে সক্ষম হলো মুগ্ধতা। হালকাভাবে ডাকতে লাগলো, এই যে শুনুন শুনুন না, আপনার কি জ্বর এসেছে? তাহলে আমাকে বলেননি কেন? মুগ্ধতার ডাকেও কোনো ভাবান্তর হলো না মুগ্ধর। এখন কি করবে বুঝতে পারছে না। এত রাতে মাকে ডেকে বিব্রত করার কি প্রয়োজন আছে? না থাক, দেখি ঘরে কোথাও ওষুধ পাই কিনা। পুরো ঘর খুঁজেও কোনো ওষুধ পেল না মুগ্ধতা। এখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব কান্না পাচ্ছে ওর। লাফিয়ে লাফিয়ে জ্বর বেড়েই চলেছে মুগ্ধর। এখন খুব ভয়ও করছে মনে, কারণ জ্বরের ঘরে কি সব আওড়াচ্ছে। উপায় না পেয়ে ছুট লাগালো মোহনার ঘরে। মাকে ডেকে দুশ্চিন্তায় ফেলতে চাইছে না, আবার কি ভেবে যেন রান্নাঘরের দিকে গেল। একটা বোল নিয়ে ফিরে এলো। রুমে এসে মাথায় জল পট্টি দিচ্ছে মুগ্ধর মাথায়। মুগ্ধ জ্বরের ঘরে মিটিমিটি হাসছে দেখে আরো ভয় লাগছে তার। কিছুক্ষণ ভেবে আলমারির দিকে নজর পড়লো। ওখানে যাবতীয় মেডিসিন রাখে মুগ্ধ, তাই উঠে ওখানে খুঁজতে লাগলো। এতক্ষণে মুখে হাসি ফুটলো। শেষ পর্যন্ত জ্বরের মেডিসিন পাওয়া গেল। মুগ্ধকে মেডিসিন খাইয়ে দিয়ে মাথার কাছে বসে জলপট্টি দিতে ব্যস্ত। হঠাৎ মুখের উপর নজর পড়লো ওর। আজ প্রথম এতটা কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মুগ্ধকে। ছেলেটার গায়ের রং উজ্জ্বল ফর্সা, মোটুও নয় আবার পাতলুও নয়, মাঝারি ধরনের বডি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সবকিছু মিলিয়ে বেশ মায়াবী একটা চেহারার অধিকারী।
যে মায়ায় যে কেউ আকৃষ্ট হবে অনায়াসে। অথচ মুগ্ধতা, সে কি পেরেছে সেই মায়ায় নিজেকে জড়াতে? জানে না মুগ্ধতা, কিচ্ছু জানে না। রাত ৩টা হঠাৎ কারো গোঙানোর আওয়াজ শুনে ধরফরিয়ে উঠল মুগ্ধতা। মুগ্ধকে দেখতে দেখতে কখন যে ওর বুকের উপর ঘুমিয়ে পড়েছিল টেরি পায়নিও। মুগ্ধ ঘুমের ঘোরে গোঙাচ্ছে, মাথায় হাত দিয়ে শকড। আবারও জ্বর এসেছে, জ্বরে মাথা পুড়ে যাচ্ছে। তখন তো একটু কমেছিল, তাহলে আবার কেন এভাবে জ্বর বাড়ছে? এবার মুগ্ধর উপর খুব রাগ হচ্ছে ওর। কে বলেছিল ওনাকে বৃষ্টিতে ভিজতে? যেখানে নিজে জানেন বৃষ্টির ফোঁটা সহ্য হয় না ওনার, সেখানে উনি কতটা সময় নিয়ে ভিজলেন। এরকম ইররেসপন্সিবল মানুষ জীবনেও দেখেনি মুগ্ধতা। এখন কে কষ্ট পাচ্ছে? নিজেই তো। তাহলে এভাবে নিজের ক্ষতি করার কি খুব প্রয়োজন ছিল? ছিল না তো। এই অবস্থায় কি করবে বুঝতে পারছে না মুগ্ধতা। মাথায় আবারও জলপট্টি দিতে ব্যস্ত হয়ে পড়লো। কাউকে ডেকেও লাভ নেই। এখন এত রাতের বেলায় ডাক্তারি বা কোথায় পাবে? তার চেয়ে থাক দেখি কিছু হয় কিনা। কিছুক্ষণ জলপট্টি দিয়ে মুগ্ধকে ডাকতে লাগলো মুগ্ধতা। শুনুন, একটু উঠুন না প্লিজ, আপনার শরীর মুছিয়ে দিই, তাতে যদি জ্বরটা একটু কমে। মুগ্ধতার কথা যেন কানেই গেল না ওর। যেভাবে ছিল ঠিক সেভাবেই শুয়ে আছে। মাথায় হাত দিতেই ওর হাত চেপে ধরল মুগ্ধ। ওর গরম হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল মুগ্ধতা। অজানা এক শিহরণ বইতে লাগলো মনে। ওর হাত ধরে অনেক কিছু বলতে লাগলো। ও মুগ্ধতা কথাগুলো বোঝার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু বুঝতে অক্ষম। তাই মুগ্ধর মুখ বরাবর কান পাতলো মুগ্ধতা, আর কথাগুলো শুনে নিজেকে অপরাধী ভাবতে লাগলো। তুমি আমাকে কেন ভালোবাসতে পারো না মুগ্ধতা? জানো আমার প্রতি তোমার এই অবহেলাগুলো আর সহ্য করতে পারছি না, খুব কষ্ট হয়। তবুও ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, আমাকে মেনে নিবে তুমি। তোমার ভালোবাসা দিয়ে আমার মনে লুকিয়ে থাকা সব কষ্ট দূর করে দিবে। কিন্তু না, আজও তোমার মনের কোণে এতটুকু জায়গা দখল করতে পারলাম না। হয়তো নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। বিশ্বাস করো, যদি কখনো বুঝতে পারতাম আমাকে নিয়ে কখনো খুশি হতে পারবে না তুমি, তাহলে তোমাকে জড়াতাম না নিজের সাথে, জড়াতাম না কিছুতেই না। কথাগুলো শুনে চোখ থেকে টুপটাপ পানি পড়তে লাগলো মুগ্ধতার। এত কষ্ট বুকে নিয়ে ঘুরছেন, কই ওনাকে দেখলে তো বোঝাই যায় না কি নিখুঁত অভিনয়। আহা, এই অদ্ভুত এক জীবনে কাউকে খুশি করতে পারলো না, মুগ্ধকেও না। কিছুক্ষণ পর মুগ্ধকে তুলে বসাতে সক্ষম হলো মুগ্ধতা। টেম্পারেচার অনেকটাই কমে গেছে, এখন ঘুমে নেই মুগ্ধ। জেগে গেছে খানিকক্ষণ আগে। চোখ খুলে তাকাতে ইচ্ছে করছে না, তবুও মুগ্ধ তাকে এক নজর দেখার তীব্র ইচ্ছা নিয়ে তাকালো, কারণ ও দেখতে চায় ওর অসুস্থতায় কতটা উদ্বিগ্ন মেয়েটা। চোখ পিটপিট করে তাকালো মুগ্ধ। মুগ্ধ তার পায়ের কাছে বসে একটা টাওয়েল ভিজাচ্ছে। মেয়েটার চোখ মুখ কেমন যেন হয়ে গেছে, চোখগুলো কেমন লাল আর ফোলা ফোলা। আচ্ছা, মুগ্ধতা কি কেঁদেছে? কিন্তু কেন কেঁদেছে? আমার জন্যে? আচ্ছা, আমার জন্যে কি কান্না পাবে ওর? না, হয়তো ভুল ধারণা আমার। নয়তো সারা রাত ধরে জ্বালিয়ে মারছি, তাই হয়তো স্ট্রেসটা নিতে পারেনি, এই জন্যই এমন দেখাচ্ছে। মুগ্ধ শরীর মুছিয়ে দেবে মুগ্ধতা, কিন্তু কিভাবে দেবে সেটাই ভেবে চলেছে। খুব তো বড় মুখ করে মুগ্ধকে তুলে বসালো, কিন্তু এখন কি করে কি করবে ভেবেই নখ কামড়াতে লাগলো। মুগ্ধ চুপটি করে ওর কাণ্ড দেখে চলেছে আর মুখ চেপে হাসছে। অবশেষে মুগ্ধর কাছাকাছি এসে দাঁড়ালো মুগ্ধতা। যখনই মুগ্ধর টি শার্টে হাত দিতে যাবে তখনই বলল, লাগবে না, আমি এখন ঠিক আছি। রাত প্রায় শেষের দিকে, এবার শুয়ে পড়ো। এমনিতেই সারা রাত তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর চাই না। মুগ্ধর কথায় থমকে দাঁড়ালো মুগ্ধতা। এতক্ষণ এটা নিয়ে অস্বস্তিতে ছিল, এবার ঠিক আছে। এখন মুগ্ধ অনেকটাই স্বাভাবিক, এটা ওর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। তবুও শিওর হওয়ার জন্য মাথায় হাত রাখলো। এখন খুব বেশি জ্বর নেই, তবুও বলল, ঠিক থাকলে ও শরীর মুছে দিলে আরেকটু বেটার লাগবে। আর হ্যাঁ, আমাকে কষ্ট দেওয়ার কিছু নেই, আপনি বরং শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় বিলি কেটে দিচ্ছি। মুগ্ধতার কথা শুনে খুশিতে জলজল করে উঠল মুগ্ধর চোখ জোড়া। ওকে তো এভাবেই দেখতে চেয়েছিল, কিন্তু তার প্রেয়সীকে আর কষ্ট দিতে চায় না সে, তাই বলল, না, লাগবে না, এখন মাথায়ও তেমন যন্ত্রণা নেই। আমি তো সারা রাত ঘুমিয়েছিলাম, এবার তুমি ঘুমাও, তোমার রেস্টের প্রয়োজন। একদম কথা বলবেন না, আমার রেস্টের প্রয়োজন কিনা সেটা খুব ভালোভাবেই জানি আমি। এখন বকর বকর না করে চুপচাপ শুয়ে পড়ুন, নইলে। কি করবে তুমি? আচ্ছা, আপনি যখন জানেন বৃষ্টিতে আপনার সমস্যা হয়, তাহলে ছাদে ভিজতে গিয়েছিলেন কেন? ভাববেন না আবার আমি জেগে আছি বলে রেগে এসব বলছি। আমি এই কারণে বলছি যে এই যে সারা রাত জ্বরে ভুগলেন, কষ্ট পেলেন, সেটা কি পাওয়া খুব দরকার ছিল? ছিল না তো। তাহলে এইভাবে ইনভাইট দিয়ে অসুখকে ডেকে আনার কোনো মানে হয়? মুগ্ধতা কে ওকে নিয়ে টেনশন করতে দেখে বেশ আনন্দিত হলো মুগ্ধ। যাক, মেয়েটা একটু হলো ওর কথা ভাবে, নইলে এভাবে রিয়েক্ট করতো না। মুগ্ধ খুব ভালোভাবে জানে ওর জ্বর আসলে যে কেউই ভয় পেয়ে যায়।
সেখানে মুগ্ধতা তো বাচ্চা একটা মেয়ে, তাও মুগ্ধর এক্সাম শুরু হবে নেক্সট সপ্তাহ থেকে। আফিফের বাবা ওদের ইনভাইট করেছেন তাদের বাসা থেকে ঘুরে আসার জন্যে। মুগ্ধ প্রথমে রাজি না হলেও ও মুগ্ধতার জন্য রাজি হয়ে গেল, কারণ অনেক দিন হয়ে গেছে ওর বাসায় যাওয়া হয় না তার। এবার যদি ওর এক্সাম স্টার্ট হয়ে যায় তাহলে কোথাও যেতে পারবে না, তাই আজ সকালে ওকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মুগ্ধতা আজ অনেক খুশি, অনেকদিন পর নিজের কাছের মানুষগুলোকে দেখতে পারবে। মুগ্ধতার মুখের প্রাণবন্ত হাসি দেখে ভালো লাগছে ওর। মেয়েটা খুশি থাকলে আত্মা জুড়িয়ে যায়। মুগ্ধ বিছানায় বসে ফোন ঘাঁটছিল, তখন মুগ্ধতাকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে তাকালো। মুগ্ধতা খয়েরি কালারের শাড়ি পরেছে, কিন্তু মুগ্ধর মনে হচ্ছে এই শাড়িতে একদম মানাচ্ছে না ওকে, তাই নাক সিটকে বলল, এই তোমার চয়েস? এটা পাল্টে এসো, একদম ভালো লাগছে না। মুগ্ধর কথায় কপাল কুঁচকে তাকালো মুগ্ধতা। তার চোখে এটাই বেস্ট। সকলেই বলে এই কালারটা সব থেকে বেশি ভালো লাগে ওকে, আর আজ কিনা মুগ্ধ বলছে খারাপ লাগছে, তাও এভাবে। তাই মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, আম ড্যাম শিওর আপনার চোখে প্রবলেম আছে, নয়তো কি করে বলছেন এটাতে ভালো লাগছে না? যেখানে সবাই বলে এই কালারটা আমার পরীর মতো দেখায়, সেখানে আপনি ধুর। মুগ্ধ তার কথার বিপরীতে খিলখিল করে হেসে উঠল মুগ্ধ, আর বলতে লাগলো, যারা বলে তারা আমার মতো স্পষ্টভাষী নয়, ডিরেক্টলি বললে মন খারাপ করবে, তাই উল্টোটা বলে। মানে এটাতে তোমাকে পড়ি না, পেতনি লাগছে, পেতনি। মুগ্ধর এমন কমপ্লিমেন্ট শুনে বেজায় মন খারাপ হয়ে গেল তার। আয়নার সামনে ভালোভাবে একবার নিজেকে দেখে নিল, কই ঠিকঠাকই তো লাগছে, কিন্তু উনি যে বললেন। মুখ গোমরা করে এক গাল ফুলিয়ে করুণ সুরে বলল, সত্যি পেতনি লাগছে নাকি আপনি এমনি বলছেন? এমনি বলতে যাব কেন? আরে বাবা হ্যাঁ রে, তাই তো বলছি। এটা চেঞ্জ করে দাঁড়াও। বলে আলমারি থেকে কচু পাতা রঙের একটা শাড়ি ধরিয়ে দিল ওর হাতে। সেটা নিয়ে মন খারাপ করে ওয়াশরুমে ঢুকে গেল মুগ্ধতা। মুখ চেপে হাসছে, কারণ কালারটা অতিরিক্ত সুন্দর দেখাচ্ছিল ওকে। রাস্তায় যদি এই সৌন্দর্যে কেউ বিমোহিত হয়, তাই আগেই এই পথ বন্ধ করে দিল মুগ্ধ, কারণ ওকে দেখে একমাত্র মুগ্ধ হতে চায়। আফিফদের বাসায় এসে সেই যে ভেতরে ঢুকেছে মুগ্ধতা, আর তার দেখা নেই। দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু মুগ্ধতার দেখা পেল না মুগ্ধ। সেই দুপুরে খাওয়ার সময় দেখেছিল, আর দেখা হয়নি। ড্রয়িং রুমে বসে গল্পে ব্যস্ত আফিফের বাবা মায়ের সাথে। আফিফ এখনো বাসায় ফেরেনি। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না মুগ্ধর, বিরক্ত লাগছে। এদিকে মাথাও ধরেছে প্রচন্ড, কিন্তু সেটাও মুখে প্রকাশ করতে পারছে না। হঠাৎ আফিফার বাবা মুগ্ধতাকে ডেকে পাঠালেন। কিছুক্ষণেই দৌড়ে এসে বলল, আঙ্কেল আমার ডাকছো? তোমার কিছু লাগবে নাকি? না রে মা, আমার কিছুই লাগবে না। তুই এতটা দায়িত্বহীন আগে তো জানতাম না। আঙ্কেলের কথায় বেশ অবাক হলো মুগ্ধতা। কিছু কিছু ভুল করেছে সে, তবে কি মুগ্ধ ওর নামে নালিশ করেছে? কেন আঙ্কেল, আমি কি করেছি? তুই তো জানিস মুগ্ধের শরীর খুব একটা ভালো না, তাও তুই ওর কোনো খোঁজ নিচ্ছিস না। এখন এভাবে বসিয়ে রেখেছিস। হঠাৎ ওর অবস্থা দেখে আমার মনে পড়লো, এটা কিন্তু ঠিক নয়। মা, ভারী অন্যায় করছিস তুই। পাশ থেকে আন্টিও একই কথা বললেন। আঙ্কেলের কথা জিও ভাই কামড় কাটলো মুগ্ধতা। সত্যি তো ব্যাপারটা ভুলে গিয়েছিল, তবে ওর মাথা থেকে যে একেবারে বেরিয়ে গিয়েছিল এমন নয়। এতক্ষণ ধরে অধরার সাথে গল্প করছিল, তাও মুগ্ধকে নিয়ে। সে কারণেই আর খোঁজ নেওয়া হয়নি। মুগ্ধর দিকে অপরাধী চোখে তাকিয়ে আছে মুগ্ধতা। মুগ্ধ সেদিকে তাকালোই না, যেভাবে ছিল সেভাবেই বসে রইল। আমতা আমতা করে বলল, আসলে আঙ্কেল অধরা আপুর সাথে গল্প করছিলাম, তাই আর কি। ঠিক আছে, এখন ওকে নিয়ে ঘরে যাও, ওর রেস্টের প্রয়োজন। না আঙ্কেল, আমি এখানেই ঠিক আছি। মুগ্ধতা তুমি বরং অধরা আপুর সাথে গল্প করো, অনেকদিন পর দেখা, অনেক কথা জমে আছে নিশ্চয়ই। মুগ্ধ বুঝতে পারলো মুগ্ধ রাগ করে কথাগুলো বলছে। সত্যি ভারী অন্যায় হয়েছে ওর। অসুস্থ একটা লোককে এভাবে রাখা উচিত হয়নি। করুণ চোখে তাকালো মুগ্ধর দিকে। সেদিকে হেলদোলি নেই মুগ্ধর। এই ব্যাপারটায় বেশি কষ্ট পেয়েছে মুগ্ধ। যেখানে সবার প্রতি এত কড়া নজর, সেখানে একমাত্র ওর প্রতি এতটা উদাসীন ও অসুস্থ, সেটাই ভুলে গেল। কি করে পারলো মুগ্ধতা? বিছানায় আধাশোয়া হয়ে এক হাত মাথায় দিয়ে চোখ বুজে বসে আছে মুগ্ধ। মাথায় বড্ড যন্ত্রণা করছে তার। এখন এক কাপ কফি হলে মন্দ হতো না, কিন্তু কে দেবে? মুগ্ধতা তো এখানে ওকে রেখে বেপাত্তা। এসব ভাবতে ব্যস্ত তখনই রুমে ঢুকলো কেউ। ভিতরে কারো উপস্থিতি টের পেয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল মুগ্ধ, লাইট অফ করে চলে যাও মুগ্ধতা, আমি একটু
ঘুমাবো। মুগ্ধর কথায় রাগ স্পষ্ট, সেটা বুঝতে পেরে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল মুগ্ধতা। কেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মুগ্ধতার কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। চুপচাপ যেভাবে ছিল সেভাবেই শুয়ে রইল। মুগ্ধতা গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার সামনে। হাতের কফির কাপটা সেন্টার টেবিলে রেখে মুগ্ধর মাথায় হাত ছোঁয়ালো। মুগ্ধ তার স্পর্শে কিছুটা নড়ে চড়ে উঠল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। তাই আবারও বলল মুগ্ধতা। কই, জ্বর তো নেই, তাহলে এই অবেলায় এভাবে বসে আছেন কেন? আপনার জন্য কফি এনেছি, খেয়ে নিন। কপালে রাখা হাত সরিয়ে মুগ্ধতা মুখ বরাবর তাকালো মুগ্ধ। ও তাকাতেই চোখ সরিয়ে নিল মুগ্ধতা। যাক, তাও ভালো, ওর কথা কিছুটা হলেও মনে আছে মেয়েটার। মুগ্ধতার হাত থেকে কফি নিয়ে খেতে খেতে বলল মুগ্ধ। এসবের প্রয়োজন ছিল না, আমার জন্য শুধু শুধু কষ্ট করতে হলো তোমায়। আচ্ছা, তুমি খাবে না? মুগ্ধ কথার পিঠে মুচকি হেসে ওর দিকে তাকালো মুগ্ধতা। মুগ্ধ কফিতে আলতো করে চুমুক দিচ্ছে, সেটা দেখতে দেখতে বলল। না, আমি এখন খাবো না, অ্যাকচুয়ালি ভালো লাগছে না। আপনি খেয়ে নিন। আচ্ছা মুগ্ধ, আপনি আমার সাথে এভাবে ফর্মালিটি করে কথা বলছেন কেন? মুগ্ধতার কথায় একটা দীর্ঘশ্বাস ছাড়লো মুগ্ধ। সেটা তুমি বুঝবে না সখী, এটা যে আমার অভিমানের ভাষা। কিন্তু আফসোস, তুমি বুঝবে না, অভিমানের কারণও খুঁজবে না। সত্যি যেখানে ভালোবাসা নামক বস্তুই নেই, সেখানে অভিমান বড্ড বেমানান। ড্রয়িং রুমে বসে আছে মুগ্ধ। তখনই মুগ্ধর পাশে সোফায় বসলো অন্যান্য মেয়েটির হাব ভাব একটুও ভালো না। যে কোনো হ্যান্ডসাম ছেলে দেখলেই প্রেম করতে ইচ্ছে করে ওর। মুগ্ধকে দেখেও যে এমন হচ্ছে না তা নয়, ওকে দেখে জেলাস ফিল হচ্ছে তার। ওর এটা মানতে সমস্যা হচ্ছে, এমন হ্যান্ডসাম একটা ছেলে ওর মতো কিউট মেয়ে রেখে কিনা একটা আশ্রিতাকে বিয়ে করলো। হাউ ইজ পসিবল? মুগ্ধর সামনে বসে ওকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা মুগ্ধ, তুমি কি জানো তোমার সাথে বিয়ের আগে মুগ্ধতা অন্য একটা ছেলেকে ভালোবাসতো? অনন্যার কথায় চোখ তুলে তাকালো মুগ্ধ, মৃদু হেসে বলল। এটা না জানার কি আছে, এটা অতি সিম্পল একটা বিষয়। প্রেম ভালোবাসা কার লাইফে কখন আসে বলা যায় না। মুগ্ধতাও একসময় অন্য একজনকে ভালোবেসেছে, তাতে প্রবলেম নাই। মুগ্ধর কথা শুনে ভারী রাগ হলো তার। কোথায় রিয়েক্ট করবে তা না উল্টে ওর হয়ে কথা বলছে, ডিসকাস্টিং। তবুও আবারও বলল। আরে মুগ্ধ, শুধু কি প্রেম নাকি? আরে ওই ছেলের সাথে আরো কত কিছু। স্টপ, ওখানেই থামুন প্লিজ। মুগ্ধতা সম্পর্কে কোনো খারাপ কিছু বলবেন না। আমি জানি ও কেমন। আদনান নামের একটা ছেলেকে ভালোবাসতো, তার সাথে বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু আপনি সেই বিয়েটা ভেঙে দিয়েছেন। মুগ্ধকে কিছুতেই উল্টাপাল্টা কিছু বোঝাতে পারলো না, উল্টে মুগ্ধ অপমান করলো। তাই রাগে গজগজ করতে করতে চলে গেল। ও বাড়ি থেকে ফিরেছে আজ 4 দিন হলো। ওখান থেকে আসার পর থেকে মুগ্ধর মধ্যে অদ্ভুত চেঞ্জ নোটিশ করছে মুগ্ধতা। আগের মতো ওর সাথে কথা বলে না। পড়াশোনার বাহানা দেখে অর্ধেক রাত গেস্ট রুমে কাটায়। তাছাড়া রুমে থাকলেও প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলে না। দুজনের মধ্যেই খাপ ছাড়া ভাব। তবে এত কিছুর মধ্যেও মুগ্ধতার প্রতি ওর কেয়ার এতটুকু কমেনি। আগে যেভাবে কেয়ার করতো এখনো ঠিক সেভাবে করে। ওর খাওয়া দাওয়া, প্রয়োজন অপ্রয়োজনের প্রতি যথেষ্ট যত্নশীল। এত চাপের মধ্যে থেকেও সবকিছু টাইমলি ওকে মনে করিয়ে দেয়। মুগ্ধ এমন চুপচাপ মানতে নারাজ। মুগ্ধতা কেন জানে না, ওর নীরবতা খুব পীড়া দেয় ওকে। ইচ্ছে করে এই নিয়ে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিক, কিন্তু কি মনে করে আর বলা হয়ে ওঠে না। একটা জিনিস লক্ষণীয়, ওর সাথে কথা না বলতে পারলে দম বন্ধ লাগে মুগ্ধতার। যখন রুমে থাকে না তখন বড্ড ফাঁকা লাগে তার, কি যেন নেই অনুভব হয়। আবার যখন চোখের সামনে থাকে তখন অজানা খুশিতে আত্মহারা থাকে। কিন্তু মুগ্ধকে ঘিরে এগুলো কেন হয় সেই উত্তর অজানা তার। রাত প্রায় 12টা। ঘুমের মধ্যে বুঝতে পারলো হাওয়ায় ভাসছে মুগ্ধতা। ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। পড়ে যাবে ভেবে কারো গলা জড়িয়ে ধরলো। তৎক্ষণাৎ বুঝতে পারলো হাওয়ায় নয়, তাকে কোলে নিয়ে হাঁটছে কেউ। সেই ব্যক্তিটিকে দেখার জন্য ঝটপট চোখ খুলে তাকালো। চোখ খুলে তাকিয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। মুগ্ধতা, মুগ্ধর কোলে আছে সে। এতক্ষণে ছাদে দাঁড়িয়ে আছে মুগ্ধ। এভাবে নিজেকে দেখে আপনা আপনি মুখ খাওয়া হয়ে গেল। মুগ্ধ ওর দিকে তাকিয়ে মুচকি হেসে কোল থেকে নামিয়ে দিল। মুগ্ধতা কিছুই বুঝতে পারছে না। হঠাৎই মাঝরাতের বেলা ওকে এখানে আনার অ্যাকচুয়াল কোনো কারণও খুঁজে পাচ্ছে না। মুগ্ধ কোনো কথা না বলে হঠাৎ সরে গেল। মুগ্ধ যেতে আপনা আপনি ছাদের লাইট নিভে গেল। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আবারও রঙিন আলো ফুটে উঠলো চারিদিকে। পেছন থেকে ভেসে আসলো অনেকগুলো পরিচিত কণ্ঠস্বর। তারা চিৎকার দিয়ে বলে উঠল। পেছনে তাকিয়ে বিস্মিত হলো মুগ্ধতা। মোহনা, মা, তিথি আর মুগ্ধ সব ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে পেছনে।
আজ এত বড় সারপ্রাইজ পেয়ে চোখে পানি চলে এলো মুগ্ধতার। মুগ্ধ চোখের ইশারায় কাঁদতে বারণ করলো মুগ্ধতাকে, কিন্তু চোখের পানি কি কথা শুনে কারো? তাছাড়া এই অশ্রুকণা দুঃখের নয়, এই অশ্রুজল সুখের। মুগ্ধতাকে নিয়ে সামনে এগিয়ে গেল মুগ্ধ। সামনের টেবিলে ইয়া বড় একটা কেক সাজিয়ে রাখা হয়েছে। কেকের উপর খুব সুন্দর করে লেখা শুভ জন্মদিন মুগ্ধতা। মুগ্ধ হাত ধরে কেকের সামনে নিয়ে গেল ওকে, সেখানে নিয়ে মোমবাতি জ্বালিয়ে দিল। মুগ্ধতা আলতো করে ফু দিয়ে নিভিয়ে দিল। কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিল মুগ্ধতা, শুধু মুগ্ধ বাদে। মুগ্ধকে সকলের সামনে কিভাবে খাবে ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছে ওর। তবুও লাজ লজ্জার মাথাকে মুগ্ধকে খাইয়ে দিল। রুমে এসে বসে আছে মুগ্ধতা। মুগ্ধ এখনো রুমে আসেনি, সবকিছু গুছিয়ে আসছে হয়তো। এই বাড়িতে আসার পর থেকে অনেক প্রাপ্তি ধরা দিয়েছে মুগ্ধতার কাছে, অনেক না পাওয়াগুলো হয়ে গিয়েছে পাওয়া। এর আগে কখনো কেউ এভাবে এত বড় করে ওর জন্মদিন পালন করেনি। ওই টুকটাক উইশ আর আঙ্কেলের দেওয়া গিফট প্রতি বছর নয়, মাঝে মধ্যে। রুমে বসে মুগ্ধর অপেক্ষায় আছে মুগ্ধতা। তখনই রুমে ঢুকলো মুগ্ধ। মুগ্ধকে দেখে উঠে দাঁড়ালো মুগ্ধতা। মুগ্ধকে কিছু বলতে যাবে তার আগে ওয়াশরুমে ঢুকে গেল মুগ্ধ। ওয়াশরুম থেকে বের হতে না হতেই বলে উঠল মুগ্ধতা, আপনি কি করে জানলেন আজ আমার জন্মদিন? মুগ্ধতার কথায় চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধ। মুখে হাসির রেখা টেনে বলল, ইচ্ছে থাকলে উপায় হয়। কথাটা শুনেছ নিশ্চয়ই? জানার ইচ্ছে ছিল তাই জানি। মুগ্ধ বেশ হেয়ালি করছে, যেটা মোটেও ভালো লাগছে না তার। বিরক্তিমাখা কণ্ঠে বলল, এত হেয়ালি না করে বলুন না, কি করে জানতে পারলেন? কথার প্রসঙ্গে আফিফ ভাইয়ার কাছ থেকে জানতে পেরেছি। হইছে এবার শান্তি? মৃদু হাসলো মুগ্ধতা। আজ অনেক খুশি আমি। সেই খুশির তাল সামলাতে না পেরে আচমকায় মুগ্ধকে জড়িয়ে ধরলো মুগ্ধতা। মুগ্ধতার এমন বিহেভে ফ্রিজড হয়ে আছে মুগ্ধ। মুগ্ধকে জড়িয়ে ধরে বলে উঠল, নিজেকে স্বাভাবিক করে এক হাতে ওকে জড়িয়ে অন্য হাত মাথায় বুলাতে বুলাতে বলল, ধন্যবাদ দিতে হবে না পাগলি। আমি সবসময় চাই তুমি হ্যাপি থাকো। তোমার মুখে এই হাসিটাই যেন আজীবন অম্লান থাকে। 15 দিন হলো এক্সাম শুরু হয়েছে মুগ্ধর। এক্সামকে এখন শত্রু মনে হচ্ছে মুগ্ধতার, কারণ এই এক্সামের ঠেলায় মুগ্ধতার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে মুগ্ধর। পুরো দিন গেস্ট রুমে থাকে, রাতের বেলায় কখন রুমে আসে সেটাও জানে না মুগ্ধতা। মাঝে মধ্যে শেষ রাতে ঘুম ভাঙলে মুগ্ধকে ওর কাছে শুয়ে থাকতে দেখে এই যা। কোনো কথা বলারও স্কোপ নেই, কিছু বলতে গেলেই বলে, মুগ্ধতা, এখন আমাকে প্রচুর পড়তে হবে, তোমার সাথে পরে কথা বলছি। এই 15 দিন পরে সময়টা আর আসেনি, যার কারণে খুব রাগ হয়েছে ওর। লেখাপড়া উনি একাই করছেন নাকি, যে দিন দুনিয়া ভুলে যেতে হবে? নাকি ইচ্ছে করে আমায় এড়িয়ে চলার জন্য এইসব করছেন উনি? বেশিরভাগই মনে হয় মুগ্ধতাকে এড়িয়ে চলার জন্য এই ব্যস্ততা ওর। নইলে যে কোনো ফাঁক করে ওর সাথে কথা বলতে পারতো, কিন্তু সেটাও করছে না। তার মানে মুগ্ধই চায় না ওর সাথে কথা বলতে। ইগনোর করে প্রচন্ড রকমের ইগনোর, যা সহ্য করতে পারছে না মুগ্ধতা। ওরে এড়িয়ে চলা, দূরে দূরে থাকা মারাত্মক কষ্টদায়কে। তবু মুখ ফুটে মুগ্ধকে কিছু বলে না। প্রায় সন্ধ্যা, সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে পড়ন্ত বিকেলের সোনালী সূর্যের আলো। দেখতেও বেশ লাগছে। মুগ্ধ এখনো বাসায় ফিরেনি। ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে পড়বে। আকাশের দিকে তাকিয়ে আছে মুগ্ধতা। তিথির ডাক শুনে পেছনে ফিরে তাকালো। তিথি বেশ কয়েকদিন ধরে এই বাড়িতে থাকছে, মূলত মুগ্ধতার জন্য এই বাড়িতে থাকছে। কিরে, এখানে এভাবে জিম মেরে বসে আসছিস কেন? মন খারাপ বুঝি? তিথির দিকে ঘুরে দুহাত ভাঁজ করে মৃদু হেসে বলল মুগ্ধতা, না, মন খারাপ হতে যাবে কেন? এমনি ভালো লাগছে না তাই। ভাইয়ার সাথে তোর মান অভিমান চলতেছে তাই না রে? তিথির স্পষ্ট ভঙ্গিমার কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠল মুগ্ধতা। ভ্রুজোড়া কুচকে হালকা নিঃশ্বাস ফেলে বলল, মান অভিমান সেটা আবার কি? আচ্ছা, ওনার সাথে কি আমার মান অভিমানের সম্পর্ক নাকি? মুগ্ধতার এমন প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করলো তিথি। বিয়ের প্রায় 6 মাস হতে চলল, আর এখন কিনা সে বলছে তাদের মধ্যে মান অভিমানের সম্পর্ক নাকি? আজব নয় বলছিস? স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান সম্পর্ক থাকবে না তো কার সাথে থাকবে? এতগুলো মাস সংসার করার পর এমন গাধি মার্কা কথা কি করে বলিস তুই? সত্যি কি গাধি মার্কা কথা বলছি আমি? কাগজে কলমে সীমাবদ্ধ থাকা সম্পর্ক কি আদৌ স্বামী স্ত্রী বলা যায়? যেখানে দুজনের প্রতি দুজনের কোনো ভালোবাসাই নেই সেখানে? এবার থাম বোন, এত লেকচার দিস না। হ্যাঁ, তোর হয়তো বিয়ের সময় তোর ভাইয়ার প্রতি কোনো ফিলিংস ছিল না, কিন্তু ভাইয়া সে তো তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তুই যাতে স্বাভাবিক হয়ে ওনাকে মেনে নিতে পারিস
সেজন্য অনেক সময় দিয়েছে তোকে, কিন্তু তুই তুই কি করছিস মুগ্ধতা? তুই কি ভাইয়াকে ঠকাচ্ছিস না? শুধু কি ভাইয়াকে, নিজেকেও ঠকাচ্ছিস না? যে ছেলেটা তোকে সকলের সামনে এত ছোট একটা অপমান করলো, সেই ছেলেটাকেই এখনো ভুলতে পারিসনি। আর সেই থার্ড ক্লাসহীন মনের মানুষের জন্য কাকে কষ্ট দিচ্ছিস? ভাইয়াকে। ছি মুগ্ধতা, এটা তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি আমি। টুপটাপ পানি পড়ছে চোখ থেকে। মেয়েটার একটা কথাও ভুল নয়। সত্যি আমাকে অনেক ভালোবাসেন উনি, সেটা আমিও জানি। যেখানে সবাই নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে, সেখানে একমাত্র উনি নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছেন আমায়। আর আমি কিনা ওই আদনানে আটকে আছি। না, আর কাউকে ঠকাবো না আমি। ওনাকে তো নই। চোখের পানি মুছে তিথির দিকে তাকালাম আমি। মেয়েটা উৎসুক চোখে তাকিয়ে আছে আমার দিকে। আচ্ছা, আমি কি সত্যি ওনাকে ঠকাচ্ছি? মুগ্ধতার কথা শুনে মুখটা চুপসে গেল তিথির। তবুও স্বাভাবিক ভঙ্গিমায় বলল, তোর মনে হয় না? আমি জানি আজকে যেই কথাগুলো বলেছিস তাতে খুব কষ্ট পেয়েছিস তুই, কিন্তু মুগ্ধতা তুই জানিস ভাইয়ার প্রতি তোর এই অবহেলাগুলো কতটা কষ্ট দিচ্ছে ভাইয়াকে। এই যে ভাইয়া রাতের পর রাত গেস্ট রুমে থাকছে, কেন কাটায় বলতো? একবার ভেবে দেখেছিস? তিথির কথাগুলো যে ভুল নয় সেটা আমিও জানি, কারণ ওনার বিহেভিয়ারে আমারও মনে হয় আমার প্রতি কোনো চাপা কষ্টের জন্যই আমার সাথে এমন করছেন উনি, নইলে কিছুতেই এমন করতেন না। বিছানায় পা দুলিয়ে আচার খাচ্ছে মুগ্ধতা। তিথি আর মোহনা পাশে বসে খিলখিল করে হাসছে। দুজনকে আচমকা হাসতে দেখে কপাল কুঁচকে তাকালো মুগ্ধতা। মুগ্ধতাকে তাকাতে দেখে ওদের হাসির শব্দ যেন আরো বেড়ে গেল, কিন্তু এদের হাসির কারণ খুঁজে পাচ্ছে না, তাই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে। কি হলো, তোমরা এইভাবে পাগলের মতো হাসছো কেন? হাসি থামিয়ে বলল তিথি। পাশ থেকে মোহনা বলল, এত খুশির খবরে যদি না হাসি তাহলে হাসবো কিসে? দুজনের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধতা। আরেক চামচ আচার খেতে খেতে বলল, কি সেই সুখবর, আমাকেও বলো, আমিও শুনি আর তোমাদের মতো করে হাসি, নিজেকে সামিল করি তোমাদের হাসিতে। মোহনা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে খেতে বলল, কাহিনীটা এমন, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, মানে বাচ্চা হবে অথচ বাচ্চার মায়ের হুঁশ নাই, এইদিকে আমরা হেদিয়া মরি। অ্যাকচুয়ালি মুগ্ধতা খুব তাড়াতাড়ি আমরা ফুপি হচ্ছি। এখন আবার এটা বলিস না তুই জানিস না। তার মানে আমি জানি বলছিস? কারণ তোরই তো বাচ্চা হবে। দুজনের কথা শুনে হা হয়ে গেলাম আমি। এই দুজন বলে কি আমার বাচ্চা? কথাটা শুনে হাত আপনা আপনি চলে গেল পেটে। কি যাতা বলছিস? আরে বাবা, এখনই হবে বলছি না। তুই এখন ভাইয়াকে ভালোবাসছিস, আর ভাইয়াও তোকে আগে থেকেই ভালোবাসতো। তাহলে এখন আর তোদের মধ্যে কোনো প্রবলেম নেই, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর আমাদের ফুপি হতে আর কতদিন লাগে তুই বল? আমি ওনাকে ভালোবাসি? কথাটা শুনে চমকে উঠলাম আমি। কই, আমি তো জানি না। মামা, এত ভাব নিও না, তলে তলে ট্যাম্পিও ঠিক চালাও, খালি আমগই কও না ভালো লাগে না। ভালো না বাসলে ভাইয়ার বাসায় না থাকলে এত মন খারাপ থাকো কেন? পরীক্ষার ঠেলায় ভাইয়ার সাথে ঠিকমতো কথা বলতে পারো না বলে দুঃখের অন্ত নাই। কথা বলার লাইকে আশপাশ করো, বুঝি না বুঝছো? বুঝি বুঝি, সবই বুঝি। ওই মোহনা, চল তো যাই আমরা। আবার এইসব ভাল লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 3টা ছুঁই ছুঁই। পুরো বাসা জুড়ে নিস্তব্ধ নীরবতা। মুগ্ধ ও গভীর ঘুমে আচ্ছন্ন। আধা ঘন্টার মতন আগে হবে ওই রুম থেকে ফিরেছে, এসে ক্লান্ত শরীরে শুয়ে পড়েছে বিছানায়। কিছুক্ষণে ঘুমিয়েও পড়িয়েছে। মুগ্ধতার চোখে আজ ঘুম নেই। তিথির বলা কথাগুলো কানে পাচ্ছে বারবার। মুগ্ধকে ভালোবাসে মুগ্ধতা, সত্যি কি তাই? হতেই পারে, কারণ মুগ্ধকে ঘিরে অদ্ভুত সব ফিলিংস হয় ওর, যেটা আগে কখনো কারো প্রতি কাজ করেনি, এমনকি আদনানের প্রতিও না। মুগ্ধকে কিছুক্ষণ না দেখলে কেমন অস্থির লাগে। ওকে দেখলে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে ওর দিকে তাকিয়ে কতগুলো বছর কাটিয়ে দিতে। আচ্ছা, তবে কি আদনানের প্রতি ভালোবাসা ছিল না, জাস্ট ভালো লাগা? আর মুগ্ধর প্রতি যেটা, সেটাই বাকি, তবে ভালোবাসা? মুগ্ধর ঘুমন্ত মুখের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে মুগ্ধতা। পলকই ফেলছে না, খুব কাছ থেকে দেখছে মুগ্ধকে। মুগ্ধ যতটা না কিউট, ঘুমের মধ্যে তার চেয়েও 1000 গুণ কিউট লাগছে। এক অদ্ভুত মায়া গ্রাস করেছে তাকে। মায়াবী মুখ দেখে থমকে গেছে। নেশায় মত্ত হয়েছে ওই দুটো চোখ। কপাল থাকা চুলগুলো হাওয়ায় নড়ে চড়ে উঠছে। সেই চুলগুলোকে নিয়ে অদ্ভুত খেলায় মেতেছে মুগ্ধতা।
মুগ্ধর চুলগুলো বারবার এলোমেলো করে আবারও নিজ হাতে ঠিক করে দিয়ে চলেছে। কারো স্পর্শ পেয়ে বারবার নড়ে চড়ে উঠছে। সেটা দেখে খিলখিল করে হাসছে মুগ্ধতা। সকাল 9টা, আজ ফ্রাইডে, মুগ্ধর পরীক্ষা নাই, তাই কেউ ডাকছে না ওকে। যাক, একটু রেস্ট নিক। অন্যদিন হলে ভোরে উঠতে পারতো মুগ্ধতা, কিন্তু আজ ভোরের দিকে ঘুমানো এখনো উঠেনি। জানালার পর্দা ভেদ করে সকালে কড়া সোনালি আলোগুলো চোখে বারবার ঝিলিক দিচ্ছে মুগ্ধর। ঘুমের ঘোরে হাত দ্বারা বারবার আলোগুলোকে প্রতিহত করার চেষ্টায় আছে, কিন্তু সরাতে ব্যর্থ সে। তাই বাধ্য হয়ে ঘুমঘুমু চোখে তাকালো। একরাশ বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠতে যাবে, তখনই বুকে ভারী কিছু অনুভব হওয়ায় বুকের দিকে তাকালো। মুগ্ধতা দুহাতে ওকে জড়িয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। ওকে এভাবে দেখে কিছুটা হাসলো মুগ্ধ। ওর কানের কাছে ফিসফিস করে বলল, এই যে মুটকি, এবারই শুটকিটাকে রেহাই দাও। সারা রাতে তো চ্যাপটা বানিয়ে ফেলছো, এইবার এই অধমকে ক্ষমা করো। মুগ্ধর ডাকে কিছুটা নড়ে চড়ে আবার ওকে জড়িয়ে শুয়ে পড়ল মুগ্ধতা। ঘুমু ঘুমু কণ্ঠে বলল। মুগ্ধতার কথায় ক্ষীণ হাসলো সে। মেয়েটা কেমন করে যেন কথা বলছে আজ। ওই আগে তো কখনো এভাবে কথা বলেনি। বিড়বিড় করে বলল, এই শাস্তি তো সারা জীবন পেতে চাই আমি। আমি তো চাই সারা জীবন এই শাস্তিটা আমার থাক, কিন্তু তুমি কি তা চাও? এভাবে বিড়বিড় করে কথা বলবেন না তো, কানে বড্ড লাগে। একটু ঘুমোতে দিন না, সারাদিন সারা রাত ঘুমাইনি, ঘুমোতে চাই। মুগ্ধতার করুণ কণ্ঠ শুনে ওর ঘুমন্ত মুখের দিকে তাকালো মুগ্ধ। আহ, কি আকুল কণ্ঠ তার। আচ্ছা, সারা রাত ঘুমাইনি কেন? এত কথা বলতে পারবো না, আমার ডিস্টার্ব করবে না, ঘুমাবো আমি এখন, ঠিক আছে? বলেই মুগ্ধতাকে বিছানায় শুইয়ে দিতে যাবে, তখনই ওকে চাপড়ে ধরে রাগী গলায় বলল, আরে আমাকে বিছানায় রেখেছেন কেন? আমাকে শান্তিতে ঘুমোতে দেখলে আপনার ভালো লাগে না, তাই না? মুগ্ধতার কথায় চোখ চড়ক গাছ হয়ে গেল মুগ্ধর। এই মেয়ে কি বলে? তুমি যাতে ভালোভাবে ঘুমাতে পারো সেই ব্যবস্থাই করছি। বিছানায় কমফোর্টেবল ফিল করবে। চুপ, একদম চুপ। আমি বলেছি আমি বিছানায় কমফোর্টেবল ফিল করব। খবরদার আমাকে বিছানায় রাখতে যাবে না। আমি এই বুকে সব থেকে বেশি কমফোর্ট ফিল করি, এটাই আমার কমফোর্ট জোন। আরেকবার যদি আমাকে নামাতে যান তাহলে। বলেই শক্ত করে মুগ্ধকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মুগ্ধ তার কথা শুনে থম মেরে শুয়ে আছে মুগ্ধ। কি বলল ও? আমার বুকে বেশি কমফোর্টেবল? তাহলে কি আমার মুগ্ধতা এবার মেনে নিল আমায়, নাকি এটা কোনো স্বপ্ন যেটা ঘুম ভাঙলেই ভেঙে যাবে? আবার এটাও হতে পারে ঘুমের ঘোরে আদনান ভেবে। কথাটা ভেবে ভিতরটা মোচড় দিয়ে উঠল তার। সত্যি ভালোবাসার মানুষগুলো বড় অদ্ভুত। যাকে তারা চায় তাকে পায় না, আর যাকে যে চায় না তাকে ঘিরেই বাঁচতে চায়। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল মুগ্ধ। কিছুক্ষণে ঘুমিয়ে পড়েছে মুগ্ধ। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ওর। ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা না পাওয়ার কি জ্বালা, সেটা একমাত্র তারাই বুঝে যারা ভালোবাসা পায়নি। সকালে ঘুম থেকে উঠে মুগ্ধর জন্য কফি হাতে নিয়ে এলো মুগ্ধতা। মুগ্ধ জামা কাপড় বের করে বিছানায় দিয়ে গেছে। ওয়াশরুম থেকে এখনো বের হয়নি মুগ্ধ। সেন্টার টেবিলে কফির কাপ রেখে বিছানায় বসে মুগ্ধর জামা কাপড় নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে মুগ্ধর দিকে তাকালো। শাওয়ার নিয়ে টাওয়েল জড়িয়ে বেরিয়ে এলো মুগ্ধ। মুগ্ধ তাকে বিছানায় দেখে কিছুটা অস্বস্তি বোধ করতে লাগলো মুগ্ধ তার সেদিকে কোনো হেলদোল নেই, তাই অস্বস্তি নিয়েই বলল, তুমি এই অসময়ে এখানে কি করছো? মুখ ভেঙচি কেটে বলল, নিজের রুমে থাকার জন্য আবার সময় অসময়ের কি আছে? আমার রুমে আমার যখন ইচ্ছে তখন ঢুকবো, আবার যখন ইচ্ছে বের হব। এক নাগারে কথাগুলো বলে গেল মুগ্ধতা। ওর কথা শুনে খানিকটা বিরক্তি প্রকাশ করলো মুগ্ধ। আজকাল বড্ড বেশি কথা বলো তুমি। আচ্ছা, একটা কথার জবাবে 10টা কথা না বললে কি হয় না? না, হয় না। যদি 10টা কথা না বলি তাহলে ঘটনাটা বুঝবেন কি করে? আমিও বলতে চাই না, কিন্তু আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য বলতে বাধ্য হই। উফ, এবার থামবে? তখন থেকে ফটর ফটর করেই যাচ্ছ। চুপ করো তো। ওকে, আর ফটর ফটর করবো না। ওই যে বিছানায় ইশারা করে ওখানে আপনার জামা কাপড় রাখা আছে, যান ওয়াশরুম থেকে পরে আসেন। মুগ্ধ তার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মুগ্ধ। আজ মেয়েটার হলোটা কি? কই আগে তো কখনো এমন করেনি। তাহলে আজকে কি হলো? কৌতূহল ভরা চোখে তাকিয়ে আছে মুগ্ধ তার দিকে। তোমার শরীর ঠিক আছে মুগ্ধতা? না মানে জ্বর টর আসেনি তো? মুগ্ধ ওর কথায় ভ্রু কুচকে তাকালো মুগ্ধতা। 2 কদম এগিয়ে মুগ্ধর মুখ বরাবর দাঁড়ালো, মাথা এগিয়ে দিয়ে বলল, আমার কথা আপনার বিশ্বাস হবে কিনা আমি জানি না, তাই আপনিই দেখে নিন। মুগ্ধ তার কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই ওর।
তাহলে এমন ভাবে কথা বলছে কেন? আচ্ছা, নেশা জাতীয় কিছু সেবন করেনি তো? ওর ভাবনার মাঝেই বলে উঠল, এত ভেবে লাভ নেই। না তো আমি অসুস্থ আর না তো ভুলভাল কিছু খেয়েছি। এবার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসেন। মুগ্ধ তার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। মুগ্ধ বাংলার পাঁচের মতো মুখ করে 7-5 না ভেবে জামা কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। মুগ্ধ তার ওর অবস্থা দেখে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। মুখটা দেখার মতো হয়েছে ওনার। ড্রয়িং রুমে বসে ফোন ঘাটছে তিথি। তখনই কলিং বেল বেজে উঠল। আশেপাশে কেউ নেই, সবাই যে যার রুমে আছে। তাই বাধ্য হয়ে বিরক্তি নিয়ে উঠে দরজা খুলে দিল। দরজা খুলে কিছুটা অবাক হলো তিথি, কারণ দরজায় দাঁড়িয়ে আছে রাতুল। তিথিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। হয়তো এই সময়ে তিথিকে আশা করেনি। তিথি দরজা খুলে ভেতরে চলে আসলো। রাতুলও পেছনে পেছনে ভেতরে ঢুকলো। তখনই তিথি বলল, রাতুলের হাবভাব কিছুদিন যাবৎ ভালো ঠেকছে না তিথির। কেমন একটা করে যেন কথা বলে ছেলেটা। ওর কথাবার্তা কেমন রহস্যময় মনে হয়। কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ল তিথি। রাতুলের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আজ তিথিকে মনের কথাটা বলার জন্যই বাড়িতে আসা, কারণ এক্সামের পরপরই লন্ডন পাড়ি জমাবে ও। 2 বছর সেখানে থেকে তবেই ফিরবে। তাই যদি তিথি রাজি থাকে তাহলে ওকে বিয়ে করে সাথে নিয়ে যাবে, নইলে অপেক্ষা করতে পারলে এঙ্গেজমেন্ট করে চলে যাবে। কারণ 2 বছর পর যদি ফিরে এসে আর না পায়, সেই আশঙ্কায় ভুগছে সে। শুকনো কয়েকটা ঢোক গিলে আমতা আমতা করে বলল রাতুল, তোমাকে আমি কিছু কথা বলতে চাই তিথি। অনেকদিন ধরে বলবো বলবো বলে আর বলা হয়ে ওঠেনি, কিন্তু আজ বুঝতে পারছি যেভাবেই হোক কথাগুলো তোমাকে বলতেই হবে। আমার খুব আর্জেন্ট। রাতুলের কথায় কপাল কুঁচকে তাকালো তিথি। কি বলতে চাইছে রাতুল ভাইয়া? আর আজই বলা জরুরি? জি ভাইয়া, বলো কি কথা। তাছাড়া আমার সাথে তোমার কি বা জরুরি কথা থাকতে পারে? আর কিছুটা ইতস্তত করে বলল রাতুল। আছে তিথি, অনেক কথা বলার আছে আমার, কিন্তু কিভাবে বলবো বা শুরু করব ঠিক বুঝতে পারছি না। তুমি বা কথাগুলো কিভাবে নেবে সেটাও বুঝতে পারছি না। কি এমন কথা যার জন্য এতটা ভাবছে রাতুল ভাইয়া? কই, কখনো তো আমার সাথে এতটা সিরিয়াসলি কথা বলেনি। তাহলে আজ কি হলো? আরে ভাইয়া, এত হেজিটেট না করে বলেই ফেলো না, কি কথা বলতে চান? আসলে তিথি, আমি 2 বছরের জন্য লন্ডন চলে যাচ্ছি। আগামী 2 বছর আমি ওখানেই থাকবো। রাতুলের কথা শুনে মৃদু হাসলো তিথি। ভাইয়া লন্ডন যাবে, সেটা তো খুবই ভালো। তা তো ভালো কথা ভাইয়া, তা এটা আমাকে এভাবে বলার কি আছে সেটাই বুঝতে পারছি না আমি। দরকার আছে তিথি। আচ্ছা তিথি, তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না আমি তোমাকে কিসের জন্য এসব বলছি? রাতুলের কথা শুনে চোখ পিটপিট করে তাকালো তিথি। আর সে কি করে বুঝে কি জন্য তাকে এই কথা বলছে? কি জন্য মানে? এটা তো ভালো কথা, তাই এমনিতেও বলতে পারেন। এখানে সত্যি মিথ্যা কারণে অকারণের কি আছে? এই মেয়ে এত বোকা দেখে তো মনে হয় না। সকলের ব্যাপারে পাক্কা, খালি আমার ব্যাপারে এত উদাসীনী কেন? 24 গজ দূরে দাঁড়িয়েও তো বলতে পারো কার প্রতি কার কি নজর। আর আমার থেকে কয়েক ইঞ্চি দূরে বসে বুঝতে পারছো না? স্ট্রেঞ্জ। ঘেমে একাকার রাতুল খুব নার্ভাস হয়ে পড়েছে, কিন্তু কিছু বলতে পারছে না। আরে ভাইয়া, আপনি ঘামছেন কেন? আর এত নার্ভাসই বা হচ্ছেন কেন? আসলে তিথি, আমি আপনি? তো তত মা কেবা আসলে সত তিথি রাতুল, সত্যি তিথি রাতুল তোকে ভালোবাসে, আর সেটা বিগত 3 মাস ধরে তোকে বোঝাতে গিয়েও বোঝাতে অক্ষম। আর তুই এমনই এক গাধি যে এতদিন ধরে এই কথাটাও বুঝতে পারছিস না, আর এই গাধাটাও এতদিন ধরে বলতে পারছে না। 8 ঘন্টা ধরে আমি আর মুগ্ধতা ওখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি তো আর বের হচ্ছে না, তাই বাধ্য হয়ে এখন আমাকেই বলতে হলো। মুগ্ধর কথা শুনে হা হয়ে বসে আছে দুজনে, কারো মুখে কোনো কথা নেই। রাতুলের মাথায় একটাই কথা ঘুরছে, মুগ্ধ কি করে জানলো? এই ব্যাপারে একমাত্র স্নেহা জানে, তাও শিওর হয়ে কিছু বলতে পারবে না। তবে কি স্নেহা আর রাতুল তিথিকে ভালোবাসে, এটা ভাবনারও বাহিরে ছিল মুগ্ধর মুখে কথাটা শুনে থম মেরে আছে। কিছুক্ষণ পরেই মাথা নিচু করে কিছু না বলে চুপচাপ রুমে চলে গেল তিথি। অন্যদিকে হতাশ হয়ে বসে রইল রাতুল। তবে কি তিথি অ্যাকসেপ্ট করলো তাকে? দূরে চলে গেল। রাত প্রায় 11:30। সকলের রাতের খাবার খাওয়া শেষ। মুগ্ধ খেয়েই ওই ঘরে চলে গেছে। মুগ্ধতা অনেকক্ষণ ওয়েট করে ও ঘরে ছুটল। আজ খুব করে কথা শোনাবে মুগ্ধকে। এতদিন কিছু বলেনি বলে সাপের 5 পা দেখেছে। আজ বুঝবে বউ কি, বউ কাকে বলে, তাকে অবহেলা করার শাস্তি কি। মুগ্ধর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মুগ্ধর সেদিকে কোনো হুঁশি নেই। সে বইয়ের পাতায় মুখ গুজে বসে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তার নজরে আসতে পারল না, তাই রেগে মেগে বলল,
এই যে কি এত বই নিয়ে পড়ে আছেন? আধ ঘন্টা ধরে আপনার হাতে কফি দাঁড়িয়ে আছি, সেই হুঁশ আছে আপনার? মুগ্ধ তার চিৎকার শুনে বই থেকে চোখ তুলে তাকালো ওর দিকে, মুখে হাসি ফুটিয়ে বলল, কিছু কি হয়েছে? আর তুমি এত রাতে না ঘুমিয়ে এখানে কফি নিয়ে এসেছো কেন? আপনি রাত জেগে পড়াশোনা করছেন, তাই ভাবলাম এক কাপ কফি হলে মন্দ হবে না, তাই খাওয়ার জন্য নিয়ে এসেছি, বুঝেছেন? বুঝলাম। তা এত রেগে যাচ্ছ কেন? রাখছি কি আর সাধে? আচ্ছা, আপনি এই রুমে এসে পড়াশোনা কেন করেন? ওই রুমে থাকলে কি সমস্যা? মুগ্ধ তার কথা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মুগ্ধ, তোমাকে ডিস্টার্ব দিতে চাই না, তাই আমি ওখানে থাকলে তোমার ঘুম হবে না, তাই ভাবলাম দূরে থাকাই বেটার। তাছাড়া আমার থাকা না থাকা কোনোটাই তোমার উপর এফেক্ট ফেলে না, না থাকলে বরং ভালোই হয়, নিজের মতো থাকতে পারো। মুগ্ধর কথায় ভেতরে ভাঙন সৃষ্টি হলো মুগ্ধতার কথা ভেবে ওই ঘর ছেড়েছে মুগ্ধ। নিজের অজান্তে কত কষ্ট দিয়ে ফেলেছে ওকে, আর কোনো কষ্ট দেবে না, এবার সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দেবে মুগ্ধতা। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, আমার কোনো সমস্যা হবে না, আপনি চলুন, আজ থেকে ওখানেই থাকবেন। না থাক, তুমি আমার কথা ভেবে এমন বলছো। আমার কোনো সমস্যা হয় না, আর মাত্র তো 2টা এক্সাম, ঠিক চলে যাবে। আর কিছু না বলে মুগ্ধর পাশের চেয়ার টেনে ধুম করে বসে পড়ল মুগ্ধতা। যদি ঘুমিয়ে পড়ে তাহলে যেন যাওয়ার সময় তাকে এখান থেকে নিয়ে যায় বলেই টেবিলে মাথা রেখে চোখ বুজে রইল। মুগ্ধতার এহেন আচরণে হতবাক মুগ্ধ। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? আজ কদিন ধরে কি করছে নিজেই বোধহয় বুঝতে পারছে না। ওর আচরণে আমূল পরিবর্তন এসেছে। ওর প্রতি কেয়ার, চিন্তাভাবনা কেমন সন্দেহজনক। আচ্ছা, ও কেন এমন করছে? মনের টানে নাকি দায়িত্ববোধ থেকে? রাতুল ভাইয়ার প্রপোজাল পাওয়ার পর থেকে এই নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলেনি তিথি। চুপচাপ ঘরের এক কোণে বসে আছে। এ পর্যন্ত বহুবার এই নিয়ে মোহনা মুগ্ধতা খোঁচাখুচি করে ওর মুখ থেকে কিছু বের করতে পারেনি। এদিকে বেচারা রাতুল ভাইয়া বড় দুশ্চিন্তা আর অশান্তি নিয়ে দিন কাটাচ্ছে। মুগ্ধর এক্সামও আজ শেষ, এর পরপরই লন্ডনে চলে যাবে ভাইয়া। কিন্তু তার আগে যদি হ্যাঁ হয় তাহলে বলতে প্রবলেম কি বুঝি না। যতবার তিথির সামনে দাঁড়িয়েছি ততবারই ইগনোর করে চলে গেছে, তাই এখন আর ডিস্টার্ব করছে না। মিতুল আর আফিফ ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে নেক্সট মান্থে। মুগ্ধতার বিয়েতে সকলেই ওনাকে দেখেছে। ভারী মিষ্টি নম্র ভদ্র একটা মেয়ে, ওকে দেখলে যে কেউই পছন্দ করবে। আঙ্কেল মনে মনে এমনই একজনকে সবসময় চেয়ে এসেছেন, ফাইনালি পেয়েও গেলেন। এ নিয়ে খুশির অন্ত নেই ওনার। অনন্যার জন্য সম্বন্ধ দেখছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই কুটনিবুড়িকে বাসা থেকে বিদায় করতে চান আঙ্কেল। আঙ্কেলের এমন সিদ্ধান্তে অধরা আপু একটু বেশি খুশি হয়েছে। আষাঢ় মাস, সারাদিন ধরে মুষলধারে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, থামার নামগন্ধ নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলেছে। সন্ধ্যার এখনো বেশ কিছুটা সময় বাকি, অথচ আকাশের অবস্থা জানান দিচ্ছে সন্ধ্যা নেমে গেছে। সকালে যাওয়ার সময় হাজারবার বলেও মুগ্ধকে ছাতা দিতে পারেনি, সেই নিয়ে চিন্তার অন্ত নেই তার। একটু বৃষ্টির ফোঁটা পড়লেও গা কাঁপিয়ে জ্বর আসবে ওনার, তখন কষ্টটা কে পাবে? আমার ভাবনার মাঝে গাড়ি এসে ঢুকে পড়ল গেটে। হঠাৎ হর্নের শব্দ শুনে চমকে উঠলাম। ওনার গাড়িটা দেখতে পেয়ে অজানা খুশিতে নেচে উঠল আমার মন। রুম থেকে ছাতা নিয়ে যাব কি যাব না ভেবে চলেছি আমি। আমার ভাবনার মাঝে রুমে মাথা ঝাড়তে ঝাড়তে ঢুকলেন উনি। এসে ধুম করে বিছানায় গা এলিয়ে দিলেন। আলমারি থেকে টাওয়েল বের করে ওনার সামনে দাঁড়ালাম আমি। মুচকি হেসে বললাম, শেষ। আজকে এই প্যারা নামক বস্তু থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আজ খারাপ লাগা কাজ করছে, যাকে বলে প্রচন্ড রকমের খারাপ লাগা। আমি প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছি ওনার দিকে। এক্সাম শেষ হলে সবাই যেখানে খুশিতে নাচানাচি করে, সেখানে ওনার প্রচন্ড খারাপ লাগছে। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছি, কিন্তু কেন? আরো কদিন এক্সাম দেওয়ার ইচ্ছে ছিল নাকি তার? মৃদু হাসি দিয়ে উঠে বসলেন উনি, গোমরা মুখ করে বললেন, স্টুডেন্ট লাইফের সব থেকে বিরক্তি আর অসহ্যকর সিস্টেমের নাম এক্সাম। কোনো স্টুডেন্টই এক্সাম দিতে ভালোবাসে না, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু নিজেদের যোগ্যতা যাচাই বাছাই করার জন্য হলেও এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাহলে মন খারাপ কেন আপনার? কিছুক্ষণ নীরব থেকে বললেন, রাতুল, হৃদয় আর আমরা বাল্যকাল থেকেই 3 বন্ধু একসাথে বড় হয়েছি। তারপর কলেজ অ্যাডমিশন নেওয়ার পর কি করে স্নেহা আর হৃদিও জুটে গেল, সেই থেকে সবাই একসাথে আছি। কিন্তু আজকের পর থেকে সকলের রাস্তা আলাদা। এরপর কারোর সাথে সেভাবে যোগাযোগ হবে না, সবাই ব্যস্ত হয়ে পড়বে নিজেদের নিয়ে। চাইলেও সব সময় আর আগের মতো দেখা সাক্ষাৎ
হবে না। দেখো না রাতুল 2 বছরের জন্য চলে যাচ্ছে। হৃদয় চাকরিতে জয়েন করবে, আমি মায়ের সাথে অফিস দেখাশোনা করব। স্নেহা, রিদি ওদেরও একদিন বিয়ে হয়ে যাবে। নিজের ক্যারিয়ার, সংসার সব সামলে তারপর কি আর সময় হবে? হবে না। কিন্তু এটা ঠিক মনে পড়বে। মাসে 6 মাসে দেখা হবে, কথা হবে, কিন্তু বাড়ি ফেরার তাড়া থাকবে বলে দীর্ঘশ্বাস ছাড়লেন উনি। ওনার কথাগুলো একদম ঠিক। সত্যি এই সংসারের বেড়াজালে আবদ্ধ হয়ে একসময় মানুষ নিজের চাইতে আপন ভাবা মানুষগুলোকেও ভুলে যায়, বা মনে রাখলেও কাজের চাপে নিজের ব্যস্ততা সেভাবে মনে রাখতে পারে না। আচ্ছা বাদ দিন, এসব মনে করে কষ্ট পেয়ে লাভ নেই। টাওয়াল নিয়ে বিছানায় বসে ওনার মাথা মুছতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। আমার কাণ্ড দেখে তবদা লেগে গেছেন উনি। নীরব দর্শকের মতো আমার কাণ্ড দেখে চলেছেন। আপনি আবার বৃষ্টিতে ভিজেছেন। সকালে পই পই করে বলেছিলাম ছাতা নিয়ে যেতে, নিলেন না কেন? ওনার প্রশ্নের উত্তরের আশায় বসে আছি আমি, কিন্তু মুখে কুলো পেটে আছে উনি, আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনাকে এইভাবে তাকাতে দেখে আমি কিছুটা নড়ে চড়ে উঠলাম। মোছা শেষ করে দাঁড়িয়ে বললাম, আর কোনোদিনও কথার অবাধ্য হবেন না। আর যদি হন তাহলে জ্বর আসলে রাস্তায় ফেলে আসবো, তখন দেখবো কেমন লাগে। হঠাৎ করে ভুবন কাঁপানো হাসির আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম আমি। অপলক ভাবে ওনার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর হাসি! চকচকে সাদা দাঁতের ফাঁকে এক চিলতে হাসি। এই হাসিটুকুই যে আমি বড্ড ভালোবাসি। মুগ্ধ আমাকে নিয়ে আজ বেড়াতে যাচ্ছে, তাই সেজেগুজে বেরিয়ে পড়েছি। মূলত মায়ের কথাতেই আমাকে নিয়ে বেরিয়েছেন উনি। এতদিন ওনার এক্সামের ঠেলায় কোথাও যাওয়াই হয়নি। একদম দম বন্ধকর পরিস্থিতি ছিল। পার্কে বসে দুজনে গল্প করছি, হঠাৎ আমাকে রেখে কিছুটা সামনে এগোলেন উনি। আমি এইদিক ওইদিক তাকাচ্ছি, তখনই সামনে এসে দাঁড়ালো কেউ। তাকে দেখে চমকে গেলাম আমি। আদনান আমার সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের পর আর কখনো ওর সাথে দেখা হয়নি আমার। আমি কখনো চাইনি ওর মতো মানুষের ছায়া আমার আর মুগ্ধর জীবনে পড়ুক, আর কোনোদিন দেখা হোক ওর সাথে। কিন্তু মানুষ সবসময় যা ভাবে তা কি আর হয়? হয় না তো। এখন অধরা আপুর কাছ থেকে শুনেছি খুব বড় বিজনেসম্যানের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে তার। মূলত বাবার টাকা পয়সা দেখেই বিয়েতে রাজি হয়েছে। আদান সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরে মুগ্ধতা, তুমি এখানে? এক্ষুনি যে ছেলেটা গেল সে কে? নতুন বফ বুঝি? ওর কথায় মৃদু হাসলাম আমি। শান্ত কণ্ঠে বললাম, 2 দিন পর পর জামা কাপড়ের মতো গার্লফ্রেন্ড পাল্টানোর স্বভাব তোমার আছে হয়তো, কিন্তু আমার ধাতে তো এইসব নেই। আর সেটা তুমি খুব ভালোভাবেই জানো। উনি আমার স্বামী। মাই গড, বিয়ে করে নিয়েছো? তা কিভাবে ফাঁসালে? নিশ্চয়ই তোমার রূপের জালে আমার মতো ফাঁসিয়েছ। তা তুমি কে সেটা জানে? নিশ্চয়ই আমাকে যেভাবে পরিচয় গোপন করে ঠকাতে চেয়েছিলে সেভাবে ওকে। ও রূপ আর টাকা দেখে ফাঁসার মতো ছেলে নয়। রূপ আর আভিজাত্য সারা জীবন কারোরই টিকে না। ও মনটাকে ভালোবেসে আমার সবকিছু জেনেও আমাকে ভালোবেসেছে, স্ত্রীর সম্মান দিয়েছে। অবশ্য তোমার মতো ছেলে এসব বুঝবে না। তুমি তো শুধু টাকা চেনো। টাকার লোভে পড়ে আমাকে তোমার প্রেমের জালে ফাঁসিয়েছিলে। তারপর যখন জানতে পারলে আমি ওনার মেয়ে নই, তখন তোমার সব ভালোবাসা ফিকে হয়ে গেল। সত্যি, যেখানে টাকা থাকে না সেখানে তোমার মতো ছেলেরা ভালোবাসাও পায় না। কারণ তোমার মতো ছেলেরা টাকার ভেতর সুখ খুঁজে বেড়ায়, কিন্তু এটা বোঝে না টাকার সুখই সুখ নয়, মনের সুখই বড় সুখ। মুগ্ধ আমাকে নিয়ে মনের সুখে সুখী। আমার কথাগুলো শুনে মুখ ছোট করে ফেললো আদনান। গম্ভীর মুখে বলল, অপমান করলে? না তো, যা ডিজার্ভ করো তাই বললাম। একটা কথা জেনে রেখো আদনান, আজ যে টাকার পেছনে দৌড়ে বেড়াচ্ছ, কাল তোমার অঢেল টাকা থাকবে, কিন্তু প্রকৃত সুখ পাবে না তুমি। টাকার সুখে সুখী থেকেও মনের অসুখে অসুখী থাকবে, দেখে নিও তুমি। বাসায় এসে খুব চুপচাপ হয়ে গেছেন মুগ্ধ, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। তবে কি আদনানকে দেখে এরকম করছেন উনি? তখন আমাদের কথার মধ্যেই চলে এসেছিলেন উনি, আর তখন আদনানের সাথে কথা হয়। আমার পরিচিত একজন বলে নিজের পরিচয় দেয় আদনান। তারপর ওর সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করেননি উনি। আমিও আগ বাড়িয়ে বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে আদনান সম্পর্কে খোলামেলা ওনার সাথে কথা বলবো আমি। কোনো লুকেচুরি নয়। ওপাশ ফিরে শুয়ে আছেন মুগ্ধ। আমি কিছু বলতে যাব তার আগে আমাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বললেন, আদনান নামের ছেলেটা কি হয় তোমার? ওনার প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। ওনাকে সবটা জানানো আমার কর্তব্য। বিছানা থেকে উঠে বসে ছোট একটা নিঃশ্বাস ফেলে স্থির কণ্ঠে বললাম, আমার বয়ফ্রেন্ড। সে অনেক কাহিনী। শুনবেন আপনি?
বিছানা থেকে ধপ করে উঠে বসলেন উনি। মাথা নাড়িয়ে আশ্বস্ত করলেন শুনবেন উনি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগলাম। খুব মনোযোগ সহকারে সবটা শুনলেন উনি। এই ঘটনা শুনে ওনার মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখলাম না আমি। যেখানে এতগুলো কথা হঠাৎ শুনলেন সেই হিসেবে রিয়েক্ট করার কথা কিন্তু কিছুই করলেন না। উল্টে স্বাভাবিক কণ্ঠে বললেন, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিস মানুষের হাতে থাকে না, উপরওয়ালার ইচ্ছেতেই ঘটে। ওর সাথে তোমার বিয়ে হওয়ার নয়, তাই হয়নি। আচ্ছা, তুমি কি এখনো ওকে ভালোবাসো? ওনার এমন প্রশ্ন শুনে হতবাক আমি। যেখানে বিয়ের আগে প্রেম করেছি, জেনে 10টা কথা শোনানোর কথা, সেখানে এমন প্রশ্ন শুনে ভরকে গেলাম আমি। এজন্যই বোধহয় উনি মুগ্ধ। আমার স্বামী, যিনি রোজ রোজ অবাক করেন আমায়, তার এই অতীব শান্ত স্বভাব ওনার প্রতি আকৃষ্ট করেছে আমায়, বাধ্য করেছে ভালোবাসতে। কিছুটা সময় নিয়ে বললাম ভালোবাসা, সেটা কখনোই ওকে বাসিনি আমি। শুধু তখন ভালো লাগা আর ভালোবাসার তফাৎটা বুঝতে পারিনি। তখন ওর প্রতি ভালো লাগাটাকে ভালোবাসা ভেবে আঁকড়ে ধরতে চেয়েছিলাম আমি। কিন্তু এখন বুঝতে পারছি ওটা আসলে ভালোবাসা নয়, ওটা ভালো লাগা মাত্র। মুগ্ধতার দিকে ভ্রু কুঁচকে তাকালাম আমি। মুখের মধ্যে অদ্ভুত খুশির ঝিলিক ফুটে উঠল আমার। তবে ছেলেটার প্রতি ভালোবাসা ছিল না ওর। যদি থেকেও থাকে তাতেও সমস্যা নেই আমার, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো আর নাইবা বাসো, আমি তো বাসি। এটাই আমার সার্থকতা। ভার্সিটির অডিটোরিয়ামে দাঁড়িয়ে আছি আমি আর তিথি। মূলত ওর সাথে আজ খুব করে ঝগড়া করব বলেই ভার্সিটি পর্যন্ত টেনে নিয়ে এসেছি। আরেকটা কারণও আছে, সেটা তিথির জন্য সারপ্রাইজ বা মহা ধামাকা। বাসায় রাতুল ভাইয়া সম্পর্কে কোনো কথা বলেনি। তার উপর পরশুদিন বাসা থেকেও চলে গেছে নিজের বাড়িতে। আর মাত্র 4 দিন পর ভাইয়ার ফ্লাইট। সো ওনাকে কেন পছন্দ নয় সেই সব কথা জানতে চাই আমি। চুপচাপ দাঁড়িয়ে আছে তিথি, কোনো কথা নেই। এ পর্যন্ত বহুবার জিজ্ঞেস করেছি কাকে ভালোবাসে, কাউকে ভালোবাসে কিনা, বা কাউকে ভালোবাসে না কেন, কিন্তু কিছুই বলেনি। মোর বান্ধবীর এমন নীরবতার কারণ বুঝতে বেগ পেতে হচ্ছে আমার। ওর মাথায় গাট্টা মেরে আমি বলে উঠলাম, ওই বান্ধবী এত চুপ কেন? কই না তো, এমনি। তুই কি জানিস 4 দিন পর রাতুল ভাইয়ের ফ্লাইট? না তো। আর এটা আমি জেনেই বা কি করব? কি করবি জানিস না? না। তবে রে, বলেই গাল টেনে দিলাম আমি। আচ্ছা, এত ভনিতা না করে সরাসরি একটা কথা বলতো, রাতুল ভাইয়াকে পছন্দ করিস কি করিস না? হ্যাঁ অথবা না, এর বাইরে কোনো কথা বলবি না। মলিন মুখে, ধুর চল ক্লাসে যাই, চোখ রাঙিয়ে বললাম। একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না। রাতুল ভাইয়ের মতো ভদ্র ছেলে দুটো নেই। তাছাড়া যদি তাকে ভালোই না বাসিস তাহলে সেটা বলছিস না কেন? আর যদি বাসিস সেটাই বা অ্যাকসেপ্ট করছিস না কেন? হ্যাঁ মানছি, প্রপোজ করলে অ্যাকসেপ্ট করতে হবে এমন নয়, রিজেক্ট করতে পারিস। তাহলে সত্যি বলতো, ভালোবাসিস? হ্যাঁ অথবা না বলবি। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তিথি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, রাতুল ছেলেটা খারাপ নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। কোনো রিলেশনও নেই, সেটাও আমি জানি। অতি ভদ্র, নর্ম, শান্তশিষ্ট, সবটাই জানি বুঝি, কিন্তু ওর দিকে ভ্রু কুচকে তাকালাম আমি। কিন্তু কি সেটা জানার জন্য উৎসুক চোখে তাকিয়ে আছি আমি। কিন্তু ওনাকে নিয়ে একটাই সমস্যা, আমার লোকটা মাত্রাতিরিক্ত ভীতু। যে সামান্য মনের কথাটা মুখে বলতে পারে না, সে আবার কেমন পুরুষ। আর তুই তো জানিস, যারা অতি মাত্রায় ভীতু তাদের আমি একদমই সহ্য করতে পারি না। লোকটা আমায় ভালোবাসে, অথচ দেখ এই কথাটা 3 মাস ধরে আমাকে বলতে গিয়ে বলতে পারেনি। কত বড় খচ্চর দেখ। ফাইনালি যাও কথাটা শুনলাম, তাও কে জানালো আমার? মুগ্ধ ভাইয়া। আচ্ছা তুই বল, ভাইয়ার কথায় কি ওনাকে আমি একসেপ্ট করতে পারি? যেখানে উনি নিজে কিছু বলেনি, তখন ভাইয়ার কথার উপর হ্যাংলার মতো বলতাম, হ্যাঁ আমিও ভালোবাসি আপনাকে। এরকম ভাবে হয় না মুগ্ধতা। মনের কথাগুলো মনের মানুষকে নিজেকেই বোঝাতে হয়। হ্যাঁ, অন্য কেউ জানাতে পারে, তাই বলে এভাবে হাত গুটিয়ে নিজ অন্যের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকার কোনো মানে হয় না। এতক্ষণ ধরে তিথির কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনে যাচ্ছিলাম আমি। এবার বুঝতে পারলাম ওনাকে একসেপ্ট না করার মেইন রিজনটা কি। তিথির কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, যুক্তি আছে কথায়। অযৌক্তিক কোনো কথা বলছে না। ও নিজের জায়গায় একদম ঠিক, কিন্তু তিথি তো জানে না আজ ওর অপেক্ষার অবসান হচ্ছে।
তবে এটা ভেবে ভালো লাগছে আজ আবারও দুটো ভালোবাসার মানুষ এক হবে, সাক্ষী হব আমরা সবাই। আধা ঘন্টা ধরে রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে তিথি আর রাতুল। সকলে প্ল্যান করে মুগ্ধতাকে দিয়ে এখানে আনিয়েছে ওকে। ওকে রেখে 5 মিনিটে আসছি বলে প্রস্থান করলো মুগ্ধতা। পুরো রেস্টুরেন্ট ফাঁকা, শুধু তিথি আর রাতুলের অনারে বুক করেছে মুগ্ধতা, হৃদয়, স্নেহা সকলে আড়ালে দাঁড়িয়ে আছে, কিন্তু আজকেও অর্ধেক বলে আর এগোতে পারছে না রাতুল। সেটা দেখে রাগে গজগজ করছে তিথি, কিন্তু মুখে প্রকাশ করতে অনিচ্ছুক। অথচ মনে মনে রাতুলের 14 গোষ্ঠীকে উদ্ধার করা শেষ। বেচারা জানতেই পারলো না, হঠাৎ একটা গোলাপ হাতে নিয়ে এক নিঃশ্বাসে চেঁচিয়ে বলে উঠল রাতুল, আমি জানি না তোমার সামনে আসলেই আমার কি হয়, সব গুলিয়ে যায়, ছন্দ হারিয়ে ফেলি, কথাগুলো বলতে গিয়েও থেমে যাই, গলায় আটকা পড়ে যায়, কিন্তু কেন এতটা নার্ভাস হই নিজেই জানি না। আমি তোমাকে ভালোবাসি তিথি, জানি বলার উপমা আরো সুন্দর হতে পারত, কিন্তু আমি পারিনি। তোমায় আমি ভালোবাসি, আমাকে কি ভালোবাসবে তুমি? প্যাঁচার মতো মুখ করে বসে আছে তিথি। ওর মুখ দেখে বুঝার জো নেই ও আদৌ কি বলবে। সকলের মাঝে পিনপতন নীরবতা, সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু এখন তিনি, কিন্তু মুখে কোনো কথা নেই। হতাশ চোখে তিথির দিকে তাকিয়ে আছে রাতুল। প্রায় 5 মিনিট হতে চলল, কিন্তু হ্যাঁ না কিছুই বলল না। তাই হতাশ হয়ে মাথা নিচু করে হাতে থাকা ফুলটা টেবিলে রেখে সামনে এগুতে কর্কশ কণ্ঠে বলল, ওই বান্দরের মতো মুখ কইরা কই যাস? এই কথাটা বলতে তোর 1 ঘন্টা সময় লাগে? তোরে এখন আমি পচা পানিতে 1 ঘন্টা চুবাইতে মন ইচ্ছা করতেছে। শালা হাজারাম, আবার ভাব দেখাই চইলা যাচ্ছিস। তোর কপাল ভালো, এখন আমার হাতের কাছে তোকে মারার জন্য কিছুই নাই। আমার উত্তর শোনার আগেই আবার চইলা যাওয়ার অপরাধে পিঠায় তোর চামড়া উঠাই ফেলতাম। তিথির কথা শুনে হাঁ হয়ে গেল সবাই। কি মুখের ভাষা! এ যেন অন্য কোনো তিথিকে আবিষ্কার করলো সবাই। রাতুল গোমরা মুখে তিথির মুখ পানে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল, দাঁড়িয়ে তো আছি, কই তোমার উত্তর তো এখনো জানালে না। কথাটা শুনে যেন আরো রেগে গেল তিথি। শার্টের কলার চেপে বলল, ওই আমার মুখ দেখে বুঝোস না যে মায়া 1 ঘন্টা লেট হওয়ার অপরাধে এতগুলো কথা বললো, সেই মেয়ের উত্তর কি হবে বুঝোস না? কথাটা শুনে খুশিতে চকচক করে উঠল রাতুলের চোখ জোড়া, সাথে সকলে তৃপ্তির হাসি হাসলো। যাক, অবশেষে তিথি হ্যাঁ বলবে। তিথিকে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে বলল, তার মানে তুমি রাজি? এবার বেশ লজ্জায় পড়ে গেল তিথি। মুচকি হেসে মাথা নিচু করে ইশারায় সম্মতি জানালো, কিন্তু রাতুল নাছর বান্দা, সে তিথির মুখে শুনবে। অতঃপর রাতুলের জোড়াজড়িতে এক প্রকার বাধ্য হয়ে বলতে হলো, আমিও তোমাকে ভালোবাসি। আংটি হাতে নিয়ে হাঁটু গেড়ে মুগ্ধ তার সামনে আছে মুগ্ধ। তিথির পালা শেষ হতে না হতেই মুগ্ধর উপর হামলে পড়েছে সবাই। সকলের জোড়াজড়িতে রাজি না হয়ে থাকতে পারেনি মুগ্ধ। সকলের সামনে প্রপোজ করতে রাজি হয়। দুজনকে দাঁড় করিয়ে পাশে দাঁড়িয়ে ব্যাপারটা এনজয় করছে সবাই। মুগ্ধ তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমায় যেদিন প্রথম দেখেছিলাম থমকে গিয়েছিলাম আমি, হুঁশ হারিয়ে ফেলেছিলাম তোমাতে। তোমার ওই আঘাতটুকু আঁকড়ে ধরেছিলাম ভালোবাসার চিহ্ন হিসেবে। তোমাকে যখনই দেখতাম চোখ বন্ধ করে অনুভব করতাম, লুকিয়ে চুরিয়ে হলেও রোজ দেখতেই হতো তোমায়, নইলে নিজেকে বড্ড অসহায় লাগতো আমার। তোমার ওই নীরবতা বড্ড পোড়াতো আমায়, তাই বারবার সামনে গিয়েও যাইনি। যদি মন খারাপ হয় তোমার, বুঝতাম ইগনোর করছো, কিন্তু তবুও বেহায়ের মতো তোমার সামনে দাঁড়াতাম। তোমাকে এক নজর দেখার জন্য, একটু কথা বলার জন্য আকুল হয়ে থাকতাম। ওই কাজল কালো দুটি আঁখিতে খুন হয়েছি আমি, মুগ্ধতায় মুগ্ধ হয়ে আটকা পড়েছি আমি। ভালোবাসি বলা হয়নি, তবুও ভালোবাসি। সারা জীবন হাত দুটি ধরে থাকবে তো, পাশাপাশি রাখবে কি কাছে, খুব বেশি ভালোবাসবে কি আমায়, বেশি বেশি? মুগ্ধ তার মুখের দিকে তাকিয়ে আছে মুগ্ধ। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। মুগ্ধর বলা প্রতিটা কথা সত্য, প্রত্যেকটা ছন্দ মুগ্ধতাকে ঘিরে, কোনোটাই মিথ্যে নয়। সেটা মুগ্ধর চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছে মুগ্ধতা। মুগ্ধতার কাছেও আজ কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আজ অনায়াসে বলতে পারে সেও মুগ্ধকে ভালোবাসে। আনন্দের চোখের কোণে পানি জমে গেছে মুগ্ধতার। তবে এ কান্না দুঃখের নয়, এ কান্না সুখের। আজ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে গর্বিত আমি। নিজের হাত এগিয়ে দিয়ে বলল মুগ্ধতা, আমি যথাসাধ্য চেষ্টা করবো, মৃত্যু আপনার সাথে থাকবো।
আর কিছু বলতে পারল না মুগ্ধতা। কথাগুলো গলায় আটকে রইল। চোখের ভাষায় অনেক কিছু বুঝিয়ে দিতে চাইছে, কিন্তু মুগ্ধ সে কি বুঝলো মুগ্ধতার অবুঝ মনের ভাষা? তার মনের কোণে না বলা অব্যক্ত মনের কথা একটা মুচকি হাসি দিয়ে মুগ্ধতার হাতে আংটি পরিয়ে দিল। মুগ্ধ সাথে সাথে শুরু হলো করতালি। করতালির আওয়াজ শুনে উঠে দাঁড়ালো মুগ্ধ। আংটিটাকে খুব কাছ থেকে দেখছে মুগ্ধতা। এটা তার স্বামীর দেওয়া প্রথম উপহার, যার মূল্যটা তার কাছে অনেক বেশি। এটাকে খুব করে যত্ন করে আগলে রাখবে সে। ঘুমের মধ্যে তীক্ষ্ণ নজরে মুগ্ধতাকে দেখে চলেছে মুগ্ধ। চুপচাপ কেমন করে শুয়ে আছে। আজকের দিনটাকে স্বপ্নের মতো মনে হচ্ছে ওর। অবশেষে যেভাবেই হোক মুগ্ধতাকে সামনাসামনি মনের কথাটা বলতে পেরেছে। মুগ্ধতার মুখ নিঃসৃত প্রতিটা বাণীকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছে করছিল আমার। সেই সময়কার মুখমণ্ডল বলে দিচ্ছিল ওর বলা প্রতিটা বর্ণ সত্যি, চোখগুলো সত্যি বলছিল। ওই চোখের গভীরে যেন অনেক না বলা কথা লুকায়িত ছিল। কিন্তু না, তা কি করে হয়? আমি তো জানি মুগ্ধতা আমাকে নয় অন্য কাউকে ভালোবাসে। তাকেই উজাড় করে দিয়েছে ওর মনের সবটুকু ভালোবাসা। ওর মনেতে আমি এই নয়, বরাবরই অন্য কারোর বসবাস, যেখানে নিজের জায়গা পাকাপোক্ত করতে যেও ব্যর্থ আমি। ক্লান্ত, বড্ড ক্লান্ত। এই ব্যর্থতা কোনো দোষ নেই ওর, কারণ আমি পারিনি ওর মনে জায়গা করে নিতে। সেই ব্যর্থতার দায়ভার একমাত্র আমার। হয়তো আমার ভালোবাসায় খাচ্ছিল, তাই মুগ্ধতাকে আজ আমার করে নিতে পারিনি আমি। মনের মণিকোঠায় কেন এত হাহাকার, আজ কেন এত আকুলতা, কেন এতটা খারাপ লাগছে আমার? রাতুল আর তিথিকে দেখে কেন এতটা পুড়ছি আমি, যেখানে আমি আগেই জানি আমার রাজ্যের রানী মনের কোথাও নেই। তাহলে আজ কেন এত বিরহ, কেন এতটা জ্বলে পুড়ে মরছি আমি? মুগ্ধতার দিকে তাকাতে তাকাতে হাতটা আপনা আপনি মাথায় চলে গেল। মাথায় হাত বুলিয়ে নিত্যদিনের মতো কপালে ঠোঁট ছোঁয়াতে গিয়েও থেমে গেল, কারণ ওর ফোন বাজছে। বিরক্তি নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। স্ক্রিনে ভেসে উঠল রাতুলের নাম। নিজেকে মুগ্ধতার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে উঠতে যাবে, তখনই হাতে টান অনুভব করলো। পেছনে ফিরে তাকিয়ে অবাক মুগ্ধ। চোখ বন্ধ করে মিটিমিটি হাসছে, আর এক হাতে তার হাত ধরে আছে। ওকে এভাবে দেখে থতমত খেয়ে গেল সে। আমতা আমতা করে ওর নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না। কিছুক্ষণ ডাকাডাকির পর বুঝতে সক্ষম হলো জেগে নেই, মুগ্ধতা ঘুমিয়ে আছে। ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ব্যালকনিতে চলে গেল। এইখান থেকে কথা বললে ঘুমের প্রবলেম হতে পারে ওর। ততক্ষণে কল কেটে গেছে রাতুলের, তাই ব্যালকনিতে এসে চেয়ারে বসে কল ব্যাক করলো রাতুলকে। রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে হাসি কণ্ঠে বলল রাতুল, সরি দোস্ত, এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য। ঘুমিয়ে পড়েছিস নিশ্চয়ই। ওর কথার জবাবে একটা মুচকি হাসি দিয়ে বললাম, সালা, এত ফর্মালিটি করে কথা বলা কার কাছ থেকে শিখলি? ও তিথি একদিনে এত অধপতন? আমার কথা শুনলো, ক্ষীণ হাসলো রাতুল। তোরই তো বোন ভাই, কি একটা মাল। আজকে কাণ্ডটাই না করলো। থ্যাঙ্কস দোস্ত, আমাদের জন্য এতটা করার জন্য। আমি তোর কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো, কারণ তোর জন্যই তিথিকে পেয়েছি আমি। তুই যদি সেদিন ওকে কথাগুলো না বলতি, তাহলে আমি কখনো ওই গুন্ডি মেয়েটার সামনে এসব বলার সাহস পেতাম না। ধুর, কি যে বলিস। তোরা দুজনে ভালো থাক, এই প্রত্যাশাই করি। আর তোরা, আমরা সবাই চাই তোরাও খুব ভালো থাক। মুগ্ধতাকে নিয়ে হ্যাপিলি লাইফ কাটা। আচ্ছা, মুগ্ধতাকে নিয়ে হ্যাপিলি লাইফ কাটা। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। এবার তোর হাত ধরে যেন সব কষ্ট ভুলে নতুন করে বাঁচতে পারে। তবে আজ কিন্তু তোর আনন্দের দিন, তাই না বল? কিছুটা অবাক হয়ে, আনন্দ? কিসের আনন্দ? আজ মুগ্ধতাও তোকে ভালোবাসে। সরাসরি বলতে পারিনি, কিন্তু ওর চোখে মুখে ওর প্রতি ভালোবাসা দেখেছি আমি। হয়তো আমাদের জন্য মন খুলে বলতে পারেনি। ওর কথায় দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। তোদের বুঝতে ভুল হয়েছে। ও এমনি এসব বলেছে। সকলের সামনে কি করবে তাই মনের উপর জোর খাটিয়ে এসব করেছে। আমি ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নই রে। ও একজনকে ভালোবাসে আর তাকে আঁকড়েই বাঁচতে চায়। ওর মনে আদনান আছে, আমি নই। যতই বলুক না কেন তাকে ভালোবাসতো না, কিন্তু আমি জানি এখনো তাকেই ভালোবাসে। সকালে রোদের আলো চোখে পড়ে ঘুম ভাঙল মুগ্ধর। জানালার গ্লাস সরিয়ে পর্দা নিয়ে নাড়াচাড়ায় ব্যস্ত কেউ। ঘুমের ঘোরে বিরক্তি নিয়ে এপাশ ওপাশ করেও লাভ হলো না তার। ঘুম ভেঙেই গেল, সাথে সাথে রেগে গেল মুগ্ধ। এই ভোরবেলায় রোদের সাথে খেলায় মেতেছে কে? চোখ খুলে তাকিয়ে হতবাক মুগ্ধ। মুগ্ধতা পর্দা নিয়ে নাড়াচাড়া করছে, আর মুগ্ধর দিকে তাকিয়ে খিলখিল করে হেসে চলেছে। ওর মুখের দিকে তাকিয়ে মুহূর্তে মুগ্ধর রাগ গলে জল হয়ে গেল। মেয়েটার হাসি দেখে থমকে গেল মুগ্ধ।
এই সাত সকালে এভাবে তার প্রেয়সী চাঁদপানা মুখখানা দেখতে পাবে ভাবতেই পারেনি। লাল পাট শাড়ি, হাতে লাল চুড়ি, কানে লাল কানের দুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চুলগুলো কোমর পর্যন্ত গড়িয়ে পড়েছে। কি মায়াবী লাগছে, যেন কোনো পরী ঘুরে বেড়াচ্ছে মুগ্ধর আশেপাশে। নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধ তার দিকে। আজ নিজেকে আটকে রাখা বেজায় দায় হয়ে পড়েছে ওর কাছে, কিন্তু মুগ্ধতা কি ভাববে সেটাও ভাবছে। তাছাড়া এই সকালবেলা এত সাজের ঘটাই বা কেন? কই আগে তো কখনো কোথাও যেতে হলেও এভাবে সাজেনি। জানালার কাছ থেকে সরে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার ভাবনার ছেদ ঘটিয়ে বলল মুগ্ধতা। দেখুন তো আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে তো? মুগ্ধতার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। সাত সকালে মেয়েটার হলোটা কি? মুখে হাসি ফুটিয়ে বলল, সুন্দর? কই না তো, কেমন যেন লাগছে। এটা পাল্টে আসো, একটু ভালো দেখাচ্ছে না? কথাটা শুনে অমাবস্যার আধারে ছেয়ে গেল তার মুখখানা। আবার কি ভেবে যেন খুশি হয়ে গেল, হাসি হাসি মুখে বলল, আপনি মিথ্যে বলছেন। সকালটা অন্তত মিথ্যে আর বউকে কষ্ট দিয়ে শুরু করবেন না। ওর কথায় বিষম খেলাম আমি। কি করে বুঝলো কি আমি মিথ্যা বলছি? জি। আচ্ছা, আমাকে যদি ভালোই না দেখায় তাহলে এতক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন কেন? এটাই প্রমাণ করে আমাকে খুব সুন্দর দেখাচ্ছে আর আপনি আমাতেই ডুবেছিলেন। তাই এই শাড়িটা আমি চেঞ্জ করছি না। ওটা এমনি তাকিয়েছিলাম। এই সাত সকালে এত সাজার ঘটা দেখে ভাবছিলাম এই সাজের উপলক্ষ কি। উপলক্ষ আপনাকে খুঁজতে হবে না, কারণ আপনি কারণটা খুঁজেও পাবেন না। যদি মুখেও কারণ বলি তবু বিশ্বাস হবে না, তাই না বলাই শ্রেয়। আর হ্যাঁ, আপনি মিথ্যা বলতে খুব একটা পারেন না, তাই বৃথা চেষ্টাও করবেন না। বারবার মিথ্যা মিথ্যা বলে কি বোঝাতে চাইছো? আমি কি মিথ্যা বললাম? এই যে আমাকে দেখতে মোটেও ভালো লাগছে না, এটা একদম মিথ্যে কথা। আসলে আমাকে এই শাড়িতে দারুণ মানিয়েছে, কারণ আপনার পছন্দের রং এটা। এই রঙের যে কোনো কিছুই ভালো লাগে আপনার। তাই আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিস্টার মুগ্ধতার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মুগ্ধতার কথা শুনে হাঁ হয়ে গেলাম আমি। কি কনফিডেন্টলি কথা বলছে। মেয়েটা কি মন পড়তে পারে নাকি? আমার মনের কথাগুলো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার সামনে তুলে ধরলো। আমতামতা করে বললাম, মোটেও তা নয়। আচ্ছা এসব বাদ দাও, এবার এটা বলো, এত সেজেছ কেন? কোথাও যাবে? আমার কথায় মুচকি হাসলো মুগ্ধতা। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, না। কপাল কুচকে তাহলে? যদি বলি আপনার জন্য। কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। অজানা শিহরণ বয়ে গেল মনে। আমি স্থির হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মুগ্ধতার দৃষ্টিও স্থির, আমার দিকে তাকিয়ে আছে। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না আমি। মাথা নিচু করে ফেললাম। ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে মুগ্ধ। ওর জামা কাপড় দিয়ে গেছে মুগ্ধতা। মুগ্ধতাকে আজকাল চিনতে পারে না মুগ্ধ। ওর কথাবার্তায় বেশ পরিবর্তন এসেছে। মুগ্ধর প্রতি ওর কেয়ারগুলো খুব আনন্দ দেয়। মুগ্ধ তেমন মুগ্ধতাকেই চেয়ে এসেছে বারবার, যে তার মন খারাপের কারণগুলো না বলা সত্ত্বেও বুঝে নিবে। কোনো কিছুর প্রয়োজন হলে বলার আগেই বুঝে নিয়ে সামনে দাঁড়াবে। তার মনের কুটিরে একমাত্র আধিপত্য স্থাপনকারী হবে সে, এবং সে এতদিনে মুগ্ধতার মধ্যে সেই মানুষটাকে দেখতে পাচ্ছে মুগ্ধ। তবে কি মুগ্ধর জীবনে সুখের দিন আগত? হঠাৎ মুগ্ধতার ডাকে ধ্যান ভাঙল মুগ্ধর। আয়নায় মুগ্ধতার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মেয়েটা যতটা মায়াবী তার চেয়ে দ্বিগুণ মায়াবী লাগছে আজ। শার্টের কলার ঠিক করে বলল, কিছু বলবে? চুপচাপ গুটি গুটি পায়ে মুগ্ধর সামনে দাঁড়ালো মুগ্ধতা। কোনো কিছু না বলে মুগ্ধর হাতে থাকা টাইটা হাতে নিয়ে পড়াতে শুরু করলো। মুগ্ধতার এমন আচরণে বোকা বনে গেল মুগ্ধ। চোখ দুটো রসগোল্লার ন্যায় করে দাঁড়িয়ে রইল। মুগ্ধতার টাই বাঁধা শেষ হয়ে গেল। মুগ্ধ এখনো ঠায় দাঁড়িয়ে রইল। চোখের ইশারায় কি জিজ্ঞাসা করতে চমকে উঠল মুগ্ধ। আচমকা কিছু না বলে মুগ্ধতার কপালে ঠোঁট ছুঁয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল, নাকি পালিয়ে গেল বিষয়টা বুঝলো না মুগ্ধতা। এই পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো যে মুগ্ধতা টেরই পায়নি। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, বুঝার চেষ্টায় আছে একটু আগে তার সাথে হলোটা কি। হঠাৎ মোহনার ডাকে ভাবান্তর হলো তার। নিচে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে ওকে। একটা মুচকি হাসি দিয়ে মুগ্ধতা নিচে চলে গেল। এক সপ্তাহ হলো রাতুল ভাইয়া চলে গেছে। যাওয়ার আগে তিথির ব্যাপারে ওর বাবা মায়ের সাথে কথা বলে গেছে। ছোটখাটো ঘরোয়াভাবে এঙ্গেজমেন্ট সেরে রেখেছে। রাতুল ফিরে আসলে ঘরে তুলবে। মুগ্ধতা এখন মুগ্ধকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কষ্ট হয়।
কিন্তু মুগ্ধ আজকাল ওকে বোঝে না, দূরে সরে থাকে, যা প্রচুর পরিমাণে পোড়ায় ওকে। কাছে গেলেও দূরে ঠেলে দেয়। তাই অনেক ভেবে ওকে ভালোবাসি খোলাখুলি বলবে এই সিদ্ধান্তে পৌঁছেছে মুগ্ধতা। অফিস থেকে ফিরে হন্তদন্ত রুমে ঢুকলো মুগ্ধ। গলায় ঝুলানো টাইটা খুলে ছুঁড়ে মারল বিছানায়। ফ্রেশ না হয়ে চোখ বুজে শটান হয়ে শুয়ে পড়ল। মুগ্ধতা এক গ্লাস পানি নিয়ে মুগ্ধকে এভাবে শুয়ে থাকতে দেখে উতলা কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? এই অবেলায় শুয়ে আছেন কেন? আর আপনার হাতে রক্ত, কি হয়েছে হাতে? বলেই এক প্রকার দৌড়ে মুগ্ধর পাশে বসলো। হাত নিজের হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো। মুগ্ধ হাত সরাতে গিয়েও পারল না, ওভাবেই বলল, এত ব্যস্ত হইও না, কিছু হয়নি। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করেছি, তাই হাতটা একটু ছিলে গেছে, আর কিছু না। একদম চুপ, একটা কথাও বলবে না। রাস্তায় দেখে চলতে পারে না? চোখ কোথায় ছিল আপনার? দেখুন তো কতটা লেগেছে। আপনি বসুন, আমি আসছি। কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্স নিয়ে মুগ্ধর কাছে বসলো। হাত পরিষ্কার করে মেডিসিন লাগিয়ে দিল। মুগ্ধ অবাক হয়ে ওর কাণ্ড দেখে চলেছে। চোখের কোণে জল চিকচিক করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। মুগ্ধ ওকে খেপানোর জন্য সেই চোখে তাকিয়ে বলল, কাঁদছো কেন? আমার কিছু হয়নি তো। আর আমার মতো মানুষ মরে গেলেই বা কার কি? মুহূর্তে রক্তিম আভায় ছেয়ে গেল ওর মুখখানা। কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, একদম মাঝে মাঝে কথা বলবেন না। আপনার মতো মানুষ যদি মরে যায় না, তাহলে আমার মতো মানুষও এই দুনিয়ায় থাকবে না, মরে যাবে। কারণ মুগ্ধ ছাড়া মুগ্ধতা বাঁচতে পারে না, আর পারবেও না। বলেই দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। মুগ্ধ নিজের হাতের দিকে তাকিয়ে মৃদু হাসলো। ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে ব্যস্ত মুগ্ধ হঠাৎ একজোড়া হাতের স্পর্শ পেল। কেবল পেট জড়িয়ে পেছন থেকে ধরে আছে মানুষটাকে। সেটা অজানা নয় মুগ্ধর, কারণ এই মানুষটার শরীরের ঘ্রাণ নিঃশ্বাস পর্যন্ত চেনা তার। না দেখেও নির্দ্বিধায় বলতে পারবে এটা তারই মুগ্ধতা। মুগ্ধতার এমন ব্যবহারে একটু অবাক নয় মুগ্ধ, কারণ এখন প্রায় ওকে জড়িয়ে ওর বুকে মাথা রাখে মুগ্ধতা। যখন নিজেকে শান্ত লাগে তখনই চলে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বলল মুগ্ধ, কি হয়েছে মুগ্ধতা? মন খারাপ? মুগ্ধর কথার জবাবে অস্পষ্ট সুরে বলল, ভালোবাসি মুগ্ধ, খুব ভালোবাসি। মুগ্ধ তার কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুগ্ধ কথাটা যেন বিশ্বাসই করতে পারছে না সে। নিজেকে স্বাভাবিক করে মুগ্ধতাকে ঘুরিয়ে ওর সামনে দাঁড় করিয়ে বলল, কাকে ভালোবাসো মুগ্ধতা? কে সেই সৌভাগ্যবান যে তোমার ভালোবাসা পাবে? মুহূর্তেই রেগে গেল মুগ্ধতা। এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, এবার মুখ তুলে তাকালো। নিজের রাগটাকে কোনো রকম দমিয়ে রেখে অসহায় কণ্ঠে বলল, আপনি সত্যিই জানেন না? কিছু বুঝতে পারছেন না? ভাবলেশীনভাবে বলল মুগ্ধ। কই না তো। মুহূর্তেই মুখটা চুপসে গেল। চোখ দুটো ভরে এলো বর্ষার জলে, এক্ষুনি গড়িয়ে পড়তে চাইছে মাটিতে। মুগ্ধতা ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে, তা দেখে মুচকি মুচকি হাসছে মুগ্ধ। কিছু না বলে এক পা সামনে এগুতেই হাতে হ্যাচকাটান অনুভব করলো। একটানে একদম মুগ্ধর বুকে বাড়ি খেলো। মুগ্ধতাকে শক্ত করে জড়িয়ে ধরলো মুগ্ধ। এবার আর নিজেকে আটকাতে না পেরে হু হু করে কেঁদে উঠল। কিছুক্ষণ এভাবে থাকার পর ফুপিয়ে ফুপিয়ে বলল মুগ্ধতা, আমায় ছাড়ুন, আমি নিচে যাব। মুগ্ধতার কথা শুনে আরো শক্ত করে চেপে ধরল। মনে হচ্ছে মুগ্ধতার হাড় মাংস সব ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। তাই নিজেকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করতে লাগলো। হঠাৎ কানের কাছে গরম নিঃশ্বাস পেয়ে চমকে উঠল। এত নড়াচড়া করছো কেন? তোমাকে কাছে পেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেছে আমার। জানো কতটা ভালো লাগছে? প্লিজ মুগ্ধতা, একটু তোমায় জড়িয়ে থাকতে দাও প্লিজ। পাশাপাশি বসে আছে মুগ্ধতার মুগ্ধ। দুজনারই দৃষ্টির কেন্দ্র বিন্দু বৃষ্টি। বৃষ্টির দিকে তাকিয়েই মুগ্ধ বলল, যখন শুনেছিলাম তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন জানো কতটা খারাপ লাগছিল। একদম মন ভেঙে গিয়েছিল। তবুও মনের মধ্যে ক্ষীণ হলেও একটা আশা ছিল যে তোমার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে পারবো। সেই বিশ্বাস থেকেই তোমাকে নিজের স্ত্রী বানানোর সিদ্ধান্ত নেই। দেখো আমি ঠকিনি, আমার বিশ্বাস হেরে যায়নি। আমার সাথে সাথে তুমিও আজ আমাকে ভালোবাসো। মুগ্ধের কথা শুনে অবাকে চরম পর্যায়ে পৌঁছালো মুগ্ধতা। তার মানে মুগ্ধ আগে থেকেই সবকিছু জানতো। কই, ওনার ব্যবহারে তো তেমনটা বোঝা যায়নি। সবকিছু জানার পরেও আমার সাথে স্বাভাবিক আচরণ করে গেছেন। কপাল কুঁচকে বলল, আপনি আগে থেকে সবটা জানলেন কি করে? কে বলল? অবাক হয়ে আমার কথায় মৃদু হাসলেন উনি। আগেই জেনেছি। যখন তিথি বুঝতে পারলো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তখন আমাকে তোমার ব্যাপারে সবটা জানালো। যখন জানলাম অন্য কাউকে ভালোবাসো, তখন মনটা ভেঙে
চুরমার হয়ে গেছিল, খুব কষ্ট পেয়েছিলাম। তবুও এই ভেবে সান্ত্বনা দিয়েছিলাম একদিন তুমি ওকে ভুলে আমাকে আপন করে নিবে। যদিও পথটা সহজ ছিল না, তবুও নিজের সাথেই নিজের চ্যালেঞ্জ নিয়েছিলাম। কিন্তু যত দিন যাচ্ছিল ততই বুঝতে পারছিলাম আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে আপনই ভাবতে পারোনি। সব মেনে নিয়েছিলাম, কিন্তু তারপর যখন তোমাদের বাসায় গেলাম তখন আমি অসুস্থ থাকার পরও আমার প্রতি তোমার অবহেলাগুলো মানতে পারিনি। এই উদাসীনতা দেখে খুব কষ্ট পেয়েছিলাম, ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এটাই ভাবতাম এতটাই ডিপলি ওকে ভালোবাসো, কিন্তু আমাকে সেই ভালোবাসার এক বিন্দু পরিমাণ ভালোবাসা দিতে পারো না। এতটাই ফেলনা, অবহেলার পাত্র আমি। তাই নিজেকে কষ্ট দিয়ে হলেও আমার মূল্যটা তোমাকে বোঝানোর জন্য তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। এটাই ভেবেছিলাম আমাকে কোনো দরকার নেই তোমার, তুমি একাকীই ভালো থাকবে। এক্সামের বাহানায় ওই রুমে চলে গিয়েছিলাম শুধুমাত্র তোমার থেকে দূরে থাকার জন্য, তোমাকে আমায় ফিল করানোর জন্য। আমি থাকায় আমার প্রয়োজন বোধটা বুঝতে পারোনি, তাই দূরে গিয়ে আমার অস্তিত্ব বোঝাতে চেয়েছি। তারপর থেকে আমাকে নিয়ে তোমার মধ্যে বেশ পরিবর্তনও লক্ষ্য করেছি। অবশ্য এই বুদ্ধিটা তিথি আমাকে দিয়েছিল। আর ফাইনালি আমরা সাকসেস। তুমি নিজের মনের কথা বুঝতে পেরেছো, আমাকে ভালোবেসেছো। এর থেকে বেশি আর কি চাই? কিচ্ছু চাই না, কিচ্ছু না, সব পাওয়া হয়ে গিয়েছে আমার। মুগ্ধের কথাগুলো মনোযোগ সহকারে নীরব শ্রোতার মতো শুনছিল মুগ্ধতা। ওকে যত দেখে ততই মুগ্ধ হয়। সবকিছু জেনে শুনে মুগ্ধ তাকে বিয়ে করেছে, মেনে নিয়েছে, ওর ভালোবাসা পাওয়ার জন্য সব সহ্য করেছে। এতটা ভালো কেন মুগ্ধ? কেন এতটা ভালোবাসে ওকে, যে ওর জন্য, ওর ভালো থাকার জন্য এত কিছু করলো? সেই মুগ্ধকে না জেনে কত কষ্টই না দিয়েছে, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলেনি, সব চুপচাপ মেনে নিয়েছে। যেখানে আদনান মাত্র পরিচয়টা মানতে পারেনি, সেখানেও সব মেনেছে। আজকে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। এমন স্বামী কজন নারীর কপালে জুটে। আমার সকল না পাওয়াগুলো পাওয়া হয়ে গিয়েছে আজ। মুগ্ধর কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে বলল মুগ্ধতা। আম সরি মুগ্ধ, না জেনে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য ক্ষমা করুন আমায়। মুগ্ধ তার মাথা কাঁধ থেকে তুলে চোখ মুছিয়ে দিল। মুগ্ধ দু হাত দ্বারা মুখ আবদ্ধ করে অনুরোধের সুরে বলল, একদম কাঁদবে না, তোমাকে কাঁদতে নয়, হাসি মুখে দেখতে চাই আমি, যে সব সময় আমার সামনে খিলখিল করে হাসবে। আর সেই মুগ্ধতাময় মুগ্ধ হব রোজ রোজ আমি, বলেই কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দিল। 3 বছর পর অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে মুগ্ধ। আধা ঘন্টা হলো মুগ্ধ তাকে নিয়ে গেছে, কিন্তু এখনো ডক্টর নার্স কেউই কোনো খবর জানাচ্ছে না। এদিকে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে মুগ্ধর। নিজেকে খুব অসহায় লাগছে আজ, খুব ভয় লাগছে, কারণ প্রেগন্যান্সির এই পুরো সময়টাই নানা আজগুবি কথা বলতো মুগ্ধতা। যদি মরে যায় হয়তো আর থাকবে না, বাচ্চাগুলোকে যেন ভালোভাবে মানুষ করে, এ নিয়ে কত কথা। এই তো আজকে সকালেও মুগ্ধতার সাথে কথা বলে অফিসে গেল মুগ্ধ। যাওয়ার আগে এই কথাগুলোই ওকে বলেছে। মোহনা আর মোহনার মা ওকে এতটা টেনশন করতে মানা করেছেন। রাতুল আর তিথিও এসেছে। 6 মাস হলো বিয়ে হয়েছে ওদের। আদনান বিয়ে করেছিল, কিন্তু তার ওয়াইফ একটা মেয়ে জন্মানোর পর তাকে ফেলে চলে গেছে, কারণ আদনান তার সাথে যায় না। আর বিয়ে করেনি আদনান, মেয়েকে নিয়ে বেঁচে আছে। তার ভুল বুঝতে পেরে মুগ্ধ তার কাছে ক্ষমা চেয়েছে। অনন্যার বিয়ে হয়েছে, স্বামীর সংসারে টিকতে পারেনি, এখন বাবার বাসায় থাকে। মিতুলের একটা ছেলে হয়েছে, খুব সুন্দর দেখতে। মুগ্ধ তাকে হসপিটালে আনা হয়েছে শুনে ছুটে এসেছে তিথি। বন্ধুর এমন ক্রাইসিসে তার কাছে না এসে হাত গুটিয়ে বসে থাকতে পারেনি। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলো। এক প্রকার দৌড়ে ডক্টরকে জিজ্ঞাসা করলো মুগ্ধ। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? মুচকি এসে ডক্টর বলল, কংগ্রেচুলেশন, আপনার একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। আপনার ওয়াইফ একদম সুস্থ আছেন, চিন্তার কোনো কারণ নেই। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললো সবাই। একে একে সকলে কংগ্রেচুলেট জানালো তাকে। একটু পর তোয়ালে মুড়িয়ে দুজন নার্স দুটো বেবিকে নিয়ে এলো। মোহনা দৌড়ে গিয়ে একজনকে কোলে তুলে নিল, অন্যজনকে তিথি নিল। মুগ্ধর মা দুজনকে আদর করে দিলেন। একসাথে 2টো বাচ্চা, ওদের খুশি যেন আর ধরে না। মোহনার সাহায্যে 2 হাতে 2টো বাচ্চাকে কোলে তুলে নিল মুগ্ধ। ওদের দিকে তাকিয়ে কেঁদে দিল প্রায়। তবে এই চোখের পানি দুঃখের নয়, সুখের। প্রথমবার বাবা হওয়া
অনুভূতি কাউকে বলে বোঝানোর মতো নয়। মুগ্ধ তাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে পরশু, এখন সম্পূর্ণ সুস্থ। বাচ্চা দুটোকে নিয়ে এখন সারাদিন পার হয় মুগ্ধ তার। ওদের নিয়ে খেলায় ব্যস্ত থাকে। মুগ্ধর খুশি যেন আর ধরে না। বাচ্চা দুটোকে নিয়ে খেলায় ব্যস্ত। তখন মুগ্ধ ঠোঁট উল্টে বলল, জানো তো বাচ্চারা তোমাদের পেয়ে তোমাদের বাবার কদর কমে গেছে। এখন তোমার বাবাকে তোমাদের মা একটু ভালোবাসে না। মুগ্ধের কথা শুনে ভ্রু কুচকে তাকালো মুগ্ধতা। বাচ্চা দুটো মৃদু হাসছে, যেন মুগ্ধর কথায় হাসি পাচ্ছে ওদের। ওদের হাসতে দেখে মুগ্ধতাও খিলখিলিয়ে হেসে উঠল। অবাক দৃষ্টিতে মুগ্ধতার দিকে তাকিয়ে আছে মুগ্ধ। হাসি থামিয়ে বলল মুগ্ধতা। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? ধুম করে মুগ্ধতার কোলে মাথা রেখে শুয়ে বলল, মুগ্ধতায় মুগ্ধ হচ্ছি। জানো তো মুগ্ধতা, আজ আমি সব থেকে সুখী মানুষ। আমার কাছে আমার মুগ্ধতা আছে, ভালোবাসা আছে, ছেলে মেয়ে আছে, আর কি চাই বলো তো? হাত দুটো ধরে এভাবে সারা জীবন পাশে থাকবে তো? মুগ্ধ কপালে ঠোঁট চুইয়ে ওর হাত দুটো ধরে বলল, আমি সারা জীবন আপনার পাশে আপনার কাছেই থাকবো। চোখ বন্ধ করে কোমর জড়িয়ে বলল মুগ্ধ। মুগ্ধতায় মুগ্ধ হয়ে তোমার পাশে, তোমার কাছে আজীবন থাকবো আমি, তোমায় ভালোবেসে।